আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আবারও এসেছি আমাদের নিয়মিত আয়োজন স্টেপিং স্টোন আয়োজিত কাব্যকথা সাহিত্য বিষয়ক আড্ডায়। স্টেপিং স্টোন আমাদের একটি স্বপ্নেরই বাস্তব রূপ। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান স্টেপিং স্টোনের উদ্যোগে আজকের এই সাহিত্য আড্ডা। আমাদের সাথে আজকে আছেন আমাদের এই শহরের এবং শহরের বাইরের বহু গুণীজন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের বিখ্যাত, আমাদের গর্ব, আমাদের কবি আসাদ চৌধুরী। আমাদের সাথে আছেন বিখ্যাত কবি অনিরুদ্ধ আলম, বিখ্যাত কবি ডক্টর ফারুক আজম। আমাদের সাথে আছেন ফারজানা নাজ শম্পা, তার সহধর্মী মোহাম্মদ ইহসান এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রকুনুজ্জামান। আমরা আজকের আমাদের অনুষ্ঠানে সবাই স্বরচিত কবিতা এবং আমরা আসাদ চৌধুরীর কবিতা আবৃত্তি করব এবং আমরা আমাদের মতো করে আড্ডা দিব, কথা বলবো, গল্প করব, অনেক মজা করব। প্রথমে চলে যাচ্ছি আসাদ চৌধুরীর সাথে। আসাদ চৌধুরীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার তো কিছু নেই। আমরা যারা বাংলায় কথা বলি, বাংলা সংস্কৃতির সাথে এতটুকু হলেও পরিচয় আছে, এরকম প্রত্যেকটা মানুষের কাছে আসাদ চৌধুরী একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। এবং আজকের বাংলা সাহিত্যে আসাদ চৌধুরীর অবদান অনস্বীকার্য। ২১শে পদক থেকে শুরু করে বাংলা একাডেমি পুরস্কার থেকে শুরু করে বহু পুরস্কার, বহু বই এবং পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বাংলা সাহিত্যকে তুলে ধরার জন্য আসাদ চৌধুরীর অবদান অপরিসীম। আসাদ স্যার কেমন আছেন? অনেক ধন্যবাদ। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আপনার সাথে আছি, এজন্য আরো বেশি ভালো আছি। কেমন আছেন স্যার? আচ্ছা, আমরা আজকে আপনার মুখে থেকে আপনার লেখা কবিতা শুনতে চাই। আমি একটা দুঃখের কথা বলে নি আগে প্রথমে। আচ্ছা। যে আমি প্রায় বছর খানিক হলো কিছু লিখতে পারছি না, পড়তেও পারছিলাম না। আমি এই দিন ২০ হলো আমি পড়া শুরু করেছি আবার। হয়তো আমি আশা করছি যে লিখতে পারবো কিছু কিছু, সে কবিতা হোক বা অন্য কিছু, যাই হোক পারবো, আমি আশা করছি আর কি। অবশ্যই। আমি যখন লিখতে না পারি তখন আমি অনুবাদ করি সাধারণত। আচ্ছা। অনুবাদ করি, লেখার চেষ্টা করি, বন্ধু বান্ধবদের নিয়ে লেখার চেষ্টা করি। পেশার যখন আমার লেখা আসে না, কবিতা যখন আসে না, শীর্ষায়িত করার চেষ্টা করি এবং অধিকাংশ সময় বই পাই না। ওই এনসাইক্লোপিডিয়া থেকে অথবা আজকাল তোমার সুবিধা আছে ওই ইন্টারনেট থেকে, এখন তো অনেক রিসোর্সেস আছে, অনেক সুবিধা আছে পাওয়ার। তো আমি একটা কবিতা, তুমি তো প্রথমেই পড়ে ফেলেছো একেবারে সাংঘাতিক কথা, যে বাংলার কথা বলে ফেলেছো। তো আমি, আমার মনে হয়েছে শুধু বাংলা ভাষা না, আমার এখন কেন জানি মনে হয় যেটা গোটা পৃথিবীতে কবিতার একটা সুদিন কিন্তু অনেকটা কমে গেছে। আমি এটা বলতে আমার খুব খারাপ লাগছে। আগে লোকে পাগলের মতো কবির কণ্ঠে কবিতা শোনার চেষ্টা করতো, জানতে চেষ্টা করতো, কবিকে বোঝার চেষ্টা করতো। এখন এটা একটা প্রবণতা বসেছে আবৃত্তি শোনার, লোকে আবৃত্তি শুনতে চায়। এবং আবৃত্তি আমি নিজে খুব পছন্দ করি আবৃত্তি। আমি আমার টেলিভিশন প্রোগ্রামগুলো, প্রতিটি প্রোগ্রামই আমি আবৃত্তি দিয়ে শুরু করতাম, আমার প্রচ্ছদ থেকে শুরু করে প্রতিটি প্রোগ্রাম। এবং বাংলাদেশে আমি এক নাগারে প্রায় ১৬-১৭ বছর আবৃত্তি রেখেছি আমি। বান্দা ছিল একেবারে। এবং আমি শুধু ঢাকা না, আমি খুলনা থেকে, রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে আবৃত্তি শিল্পী ডেকে নিয়ে এসে প্রোগ্রাম করাতাম প্রচ্ছদে। বড় কারণ হচ্ছে লোকে বই পড়ে না। আমি জানি না, আমি এখানে অবশ্যই
লোকে আজকাল বই পড়তে চায় না, পড়লেও বেশিক্ষণ রাখতে চায় না। অথচ আমাদের একটা সময় ছিল বালিশের কাছে একটা বই না রাখলে ঘুম আসতো না। একটা অসুবিধার মধ্যে পড়ে যেতাম, জি দম বন্ধ হয়ে আসতো। জি জি জি, অবশ্যই। তারপরে এবং আমাদের আরো অসুবিধা ছিল, আমরা অনেক প্রিয় বই আমরা পেতাম না। প্রিয় কবিদের অধিকাংশ ছিল হয়তো কলকাতার, পেতাম না। শঙ্কর ঘোষের কবিতার বই পেতাম না, অলোক রঞ্জন দাশগুপ্তের পেতাম। কিন্তু যাও পাওয়া যেত সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, মানে যারা পপুলার, হ্যাঁ, ওরকম একটা ব্যাপার ছিল একটা। কিন্তু আমি যখন পড়ছি তখন পাওয়া যেত না। আর আজকাল তো মোবাইলে পাওয়া যায়। অনেকে আমি দেখেছি যে নিজের লেখাগুলো মোবাইলে নিয়ে পড়ছে, বই ক্যারি করছে না। তো আমার মনে হয় এই বইয়ের ব্যাপারটা একটু আপনারা যারা এখানে প্রত্যেকের আমরা লিখে প্রত্যেক একটু চিন্তা করে দেখতে পারি। আর আমি তৃতীয় বিশ্বের একটা কবি, কালকেই একটা সিরিয়াস আলোচনা হচ্ছিল ম্যানচেস্টার বেসড একটা প্রতিষ্ঠান কৃষ্ণচূড়া, আচ্ছা, সেখানে আমার কবিতা নিয়ে কথাবার্তা হচ্ছিল, খুব খারাপ লাগছিল। আমাকে নিয়ে, চুল পাকলে তো মানুষ একটু, কাঁচা চুলে একটু অসুবিধা হয়, কিন্তু পাকা চুলে লজ্জাটা কমে যায়। আমি তো আগে আমাকে কেউ পেটালেও রাজি করতে পারতো না। আমার কবিতা হচ্ছে, কবিতা পড়বে আর আমি বসে বসে শুনবো, পেটালেও আমি রাজি হতাম না, কিছুতেই না। রাজি হচ্ছি আমি, এটাই বোঝা যাচ্ছে যে বয়স যে বাড়ছে আমার। তো আমার এটা একটা কবিতা লিখছি আমি, আলো রিফু করে, অন্ধকারে আলো রিফু করে তৃতীয় বিশ্বের কবি, তার চোখে অন্তহীন বঞ্চনার জ্বালা, অন্ধকারে দূর অতীতের সুরভিত বাণী ভেসে আসে, সেখানে মানুষ জয়ী, মানুষ মহৎ, কিটসের নিঃশ্বাসে বুক তার ভরে আছে। লোডশেডিং এর রাতে উল্টে পড়ে বস্তুর মহিমা, ভাসে সুর, দ্বিধায় জড়িত পদে, কম্প্র বক্ষে, নম্র নেত্রপাতে, আলো আসে ভিকিরির মতো। আলো কাকে ভালোবাসে? সাদা নাকি কালো? কার প্রতি পক্ষপাত আলোকের? আলো রিফু করে কবি, ফুদিয়ে নেভাতে চায় বিখ্যাত আধার। বেশ আগের লেখা এটা, এটা এখনকার লেখা না, বেশ আগের লেখা। এবং এটা আমার কাছে এখনো আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়। এটা খুব সুন্দর করে আমরা যখন অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগে কথাবার্তা বলছিলাম, যখন তখন বলা হচ্ছিল যে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি, 20 সেকেন্ড হাত ধুচ্ছি, মুখে মাস্ক পরে রাস্তায় বেরোচ্ছি, মানুষের প্রতি দূরত্ব সৃষ্টি করছি, কিন্তু ঘরে বসেই আমরা গোটা পৃথিবীকে সামনে নিয়ে আসছি। কালকে ওই অনুষ্ঠানে কলকাতা থেকে, বাংলাদেশ থেকে, ম্যানচেস্টার, লন্ডন থেকে, আমি টরন্টো থেকে, এর আগে একবার আমি দেখলাম যে প্যারিস থেকে, আরো বিভিন্ন জায়গাতে, এর আগে নিউ ইয়র্কের একটা অনুষ্ঠান থেকে, মানে আজকাল মানুষ খুব কাছে চলে আসছে। সোশ্যাল ডিস্টেন্সটা বাড়লো না, রাদার কমে গেল। এবং এই যে প্রযুক্তিকে মানুষ নিজের ভালোবাসার জন্য ব্যবহার করছে, অনুরাগ থেকে ব্যবহার করছে, তার ফলে কিন্তু এটার আর একটা ডাইমেনশন বাড়ছে, আর একটা কিন্তু মাত্রা বেড়ে যাচ্ছে। আমি এটাই মনে করিয়ে দিতে চাই যে আমার আজকে অন্তত বেশ ভালো লাগছে। অনুরোধকে অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে ফোন করবো, আজকে তো ভালো লাগলো যে দেখাই হয়ে গেল। ফারুক আজম সাহেবের সঙ্গে আবারও দেখা হলো, খুব ভালো লাগছে। সম্পর্কে অবশ্যই আগে আবৃত্তি শুনেছি আমি এর আগে, রুকনুজ্জামান আর অনিরুদ্ধ তো প্রায় পাশাপাশি আসে। মমকে আমার খুব দেখার ইচ্ছা ছিল, দেখা হয়ে গেল, ভালো লাগলো। তো এই যে সোশ্যাল ডিস্টেন্সটাকে আমরা বুড়ো আঙুল দেখাচ্ছি, এটা তো ভালোবাসে, পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি ভালোবাসা, এটার জন্য সম্ভব হয়েছে। আমি তো হতো না, কিন্তু আন্দাতে হতো না, অসম্ভব ব্যাপার। অবশ্যই। এই যে পরস্পরের প্রতি ভালোবাসাটা বাড়লো, আমি তো করোনাকে এই জন্য অনেক ধন্যবাদ দিই। মানুষকে আবার অনেক বছর পর, অনেক শতাব্দীর পর আবার মানুষ তাদের কাছাকাছি নিয়ে আসতে পারছে। নট ম্যাটার অফ জব, এটা
খুব বড় ব্যাপার আমি মনে করি। আর আসাদ ভাই, ভৌগোলিক দূরত্ব আর মনের দূরত্বের একটা তফাৎ তো আছেই। হ্যাঁ, কি করা যায় এটা বলেন? সেই অনেক লোক তো কাছে থেকেও দূরের হয়ে যায়। না, এটা তো আমার আমার অনেক লেখায় আছে। জি, বালিশ বলে আমার একটা কবিতা আছে, সেখানে আমার প্রচন্ড দুঃখের সঙ্গে এটা আছে। হ্যাঁ, হ্যাঁ, এত কাছে থেকে মানুষ কি করে এত দূরে থাকে? সেই রবীন্দ্রনাথেরও অনেক লেখা আছে কাছে থেকে দূরের। তো এগুলো তো আছে, এগুলো আছে। তবু ভালো লাগছে এটা যে কয়েকজন প্রিয়জনকে একসঙ্গে দেখা, জি জি জি। কথা বলা, এটা তো বিরাট পাওয়া। আচ্ছা স্যার, আপনার লেখা আরেকটা কবিতা যদি আমাদেরকে পড়ে শোনান। বেশ ভালো, জানি না কোনটা পড়বেন এখন। আর আসাদ ভাই, আপনার পাঞ্জাবিটাই খুব সুন্দর। ও থ্যাংক ইউ। কে আমাকে দিয়েছে কৃতজ্ঞ, মনে রাখতে পারি না। যেই দিয়েছে তার রুচি অসাধারণ। তার রুচি অসাধারণ। হ্যাঁ। মোমো ঠিকই বলেছে। মানিয়েছে, খুব সুন্দর আবার আবার মানিয়েছে। আবার যে পড়েছে তাকেও মানাতে হবে তো। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যেটা পড়ছি জি, এটা স্মৃতি সত্তার সেলাই ফোড়াই। বাহ। সৈয়দ মুর্তজার একটা কবিতা দিয়ে আমি শুরু করেছি। শতদশ শতাব্দীর কবি সৈয়দ মুর্তজা। পুরাণ পীড়িতি খানি ভাবিলে নবীন। পুরাণ প্রীতি এমনি নবীন না, কিন্তু যখন ভাবছে মানুষ তখন কিন্তু নবীন। অসাধারণ। সপ্তদশ শতাব্দীর কবি কিভাবে বলতে পারেন, থাকুক গোলাপ ইচ্ছে মতো নিজের মতো, পাপড়িগুলো ধুয়ে নিক সে চোখের জলে, পড়তে থাকুক আপ্রচিতে রঙিন জামা, কাপুক ঝরে ঠোঁটের নরম কোমল পাতা, গোলাপ যতটা ছিল বনে তারও চেয়ে বেশি ছিল মনে। কার কথা কই, গোলাপ সে তো তুমি, গোলাপ হয়ে ফুটেছিলে সেই কবে, কাঁটা ছিল, সবুজ পাতার চাদর ছিল, এক লহমার আদর ছিল চোখের কোলে। গোলাপ যতটা আছে বনে তারও চেয়ে বেশি আছে মনে। স্মৃতির মধ্যে অনেক গোলাপ, কোনটা তুমি? সে কি তুমি? ছায়ার মতো সঙ্গে থাকো, দূর প্রবাসে কাঙ্গাল হয়ে ডেকেছি তাই। তুমি কি সেই সবটা স্মৃতির সেলাই পড়াই? গোলাপ যতটা হবে বনে তার চেয়ে বেশি হবে মনে। বাহ, কি মিষ্টি কবিতাটা। অনেক অনেক দারুণ রোমান্টিক। অসাধারণ অসাধারণ কবি। আপনাদের সাথে আমাদের সাথে কবিতা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি এরপরে চলে যাচ্ছি, আমাদের আরেকজন কবি আছেন আমাদের সাথে, আমার খুব প্রিয় কবি, বাংলাদেশের অন্যতম কবি এবং অনেকগুলো বই তার প্রকাশিত হয়েছে। শুধু কবি নন, তিনি উপন্যাস রচনা করেছেন, শিশু সাহিত্য রচনা করেছেন এবং আমরা আমরা খুব খুশি যে উনি আজকে আমাদের সাথে আছেন। অনিরুদ্ধ আলম, আপনি আপনার কবিতাটা নিয়ে আসুন। আর আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ ছিল, যেটা আপনাকে আগে বলেছি, যে আপনার বইটি ভালোবাসা প্রিয়তমাশু, ওখান থেকে আপনি যদি একটি কবিতা পড়েন, কেন সেটা আপনি বলেন। আচ্ছা, আজকে আমার খুব ভালো লাগার দিন। অনেকদিন পর আমার প্রিয় কবি আসাদ চৌধুরীর সঙ্গে আজকে ফেস টু ফেস, যদিও শারীরিক দূরত্ব আছে কিন্তু ফেস টু ফেস কথা বলছি। আমি খুবই আপ্লুত, আমি খুবই শিহরিত এবং উদ্বেলিত, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি আমার কথা বেশি বলবো না, কারণ এখানে অনেকেই আছেন, আসাদ চৌধুরীর সামনে আছেন বলেই অনেকে এক্সাইটেড যে ওনার সঙ্গে কথা বলার জন্য। অতএব আমি তাদের সেই সময়টুকু নিব না। আমি দীর্ঘদিন ধরে একটি দীর্ঘ কবিতা লিখছি। কবিতাটির নাম হলো জাদুঘর থেকে বলছি। তো আমি পর্যন্ত এই কবিতাটির 11টি পর্ব লিখেছি। তো আমি সেই জাদুঘর থেকে বলছি আমার দীর্ঘ কবিতাটির, চলমান কবিতাটির একটি পর্ব আমি আজকে পড়ে শোনাচ্ছি। পর্বটি হলো 5ম পর্ব। তাহলে আমি শুরু করছি। পাওয়া
না পাওয়ার মধ্যে গতিশীল ফারাক মাপার জন্যে গজ ফিতে খুঁজতে গিয়ে হয়তো দেখবে বহুল প্রতীক্ষিত সেই হলুদ পাখিটা আজও হিজলের ডালে বসে নেই। বিপরীতে একটি ঝটিকা হাহাকার ঝরা পাতার অবয়বে মরমর হয়ে বৃষ্টির দিকে ছুটে গেল। তবে ধ্বংস কি শুধু মূর্তিমান কোন আসরিক স্মরণে ভিটেমাটিহীন হায়নার পরিত্যক্ত উন্মাদনা? মার্জিত মিছিলে মৌলিক ভ্রমণরা থাক অগ্রভাগে, তাতে ভিন্ন কথার পরস্পর বিরোধী আলসেদের বলার কিছুই থাকবে না। ব্যক্তি বামুনের জ্যোৎস্নাতে স্নান ছাড়াকে তুমি সমুদ্রে অবকাশ যাপনের সঙ্গে তুলনা করতে চেয়েছিলে। পাপ পুণ্যের বিচারে চমক গেথে দিতে গাছে গাছে ঝুলানো হলো আসন্ন কবিতার বিগত কিছু বেগুনি পাণ্ডুলিপি। বেগুনি রং আমার বড় প্রিয়, একদিন ফিস ফিস করে আমার কানে কানে বলেছিলে তুমি। কেন বলেছিলে অমন কথা? এরপর যতবারই সর্বানুভূতির দিঘি পাড়ে যেতাম, নিজেকে খুব একলা মনে হতো। উঠতি একাকিত্বের সামগ্রিক পোশাক বুঝি খুব আটসাঁট। মনে হতো দিঘির নির্জন জলগুলো আজকাল ভীষণ বেগুনি। এমন এক নির্বেদ কীর্তন খোলা বুকে নিয়ে আমি ক্রমান্বয়ে পিঁপড়ে হয়ে যেতে থাকি। বিস্বাদ কাস্তে থেকে খসে পড়া হাতলের খনিজ অস্বস্তিতে কৌতূহলী হয়ে চড়ে বেড়ায় কয়েকটা হাঘরে পিঁপড়ে। তাহলে খুঁজে বের করা হোক কোন বহুল প্রস্তাবিত তীক্ষ্ণ মিশ্রণ, যেখানে বিজারিত অর্বুদ অক্ষমতা আশার অগ্নিগর্ভ সংকেতে। রম্বস আকারের গুটি কয়েক সংকেত সাজঘরে দ্বীপের মতো ঝিনুক পোষে তরল কাছে। তেমন খুশি তেমন সাজর আবর্তে কেউ কেউ মুখোমুখি হলো নির্বাসনে যাওয়া বিচারপতিদের। ওদের বুক পকেটে অঙ্কিত ফলিত লক্ষ্মী প্যাঁচার ছবি। দিনের অপেক্ষায় থাকতে থাকতে যে সকল পাখির সবাই প্যাঁচা হয়ে গেছে, তাদের জন্য উৎসর্গিত হলো বিশেষ শরণার্থী শিবির। আয়োজিত হলো সৌজন্য শুভকামনার বহুমাত্রিক প্রার্থনা। তাই বলে সেলাই করা হলো না অস্ফুট কাকতারুয়ার দেহে সুশোভিত জামার ছেঁড়া হৃদয়। পাশে পড়ে রইল বক্ষভেদী বাতাসের সুচালো অগ্রভাগ, ধাতব অপমানবোধের তুলট শিরস্ত্রাণ, তুষারপাতের বাণিজ্যিক ইঙ্গিত। সান্ধ্য ভাষার ইঙ্গিতে ছিল পঞ্চডালের কথা। সে ডালে কি জ্যোৎস্নাবরণ কোনো পাখি বসে? চঞ্চল চিত্তে চন্দ্রমুখীর পরাঙ্মুখ উকি অমাবস্যার লতা গুল্মে জর্জরিত। আমার কিছুই করার থাকে না। হেরিকেনের অদ্বৈত সলতেটা একটু উস্কে দেই। এবার ঘর জুড়ে আলো আরো সহজ নিঃসংকোচ হলো। অঙ্ক আপার কথাগুলো কানে ভাসলো। শুধু দেখতে শুনতে ভালো হলেই চলবে না, পড়াশোনা তো ভালো হতে হবে। অঙ্ক কষে যাচ্ছে খাতা ভরে। একটা বানর তৈলাক্ত বাঁশের 6 ফুট উপরে উঠেই আবার 5 ফুট নিচে, তার সঙ্গে তাল মিলিয়ে সাপত ঘুম আসা যাওয়া করছে চোখের পাতায় পাতায়। শঙ্খের মতো সুন্দর অঙ্ক আপার শাড়ির লাবণ্য আমি কোন গাণিতিক সূত্রে মাপবো? নিদ্রার সংক্রমণে বারবার গুবলেটে বেঁধে গেল সকল গাণিতিক হিসেব। উড়াল সম্পর্কের সংক্রমণে প্রজাপতি হতে হতে কখন যে কিছু আকাঙ্ক্ষা রঙিন পেন্সিলের এক পশলা আঁকিবুকি হয়ে উঠেছিল টেরই পাইনি। মুখ থুবড়ে পড়েছিল ভিকেরি অক্ষাংশে আঁকা যাবতীয় অভিযোগের মিনার। কোন মুখে আসলকে নকল হাত ধরে নিয়ে যায় অবসর যাপনে? চৌরাস্তার মোড়ে নিঃসঙ্গ পাথর পাখি নিমগ্নে ডুকরে উঠল। পাথর সময় তোমার কাছে চাইনি বিবর্ণ অমরতা। হাঁটু মুড়ে বসে মাদুরের প্রশান্তি আজলা ভরে নেই। এমন করে একদিন আমার জানালায় উঁকি দেওয়া
ডালিম গাছটার সবচেয়ে গোলাপি ভাষাটা মোটামুটি শিখে ফেলি। ক্ষীরের সুগন্ধে সোনার মাছিরা অনবরত ভনভন সঙ্গীত চর্চা করে কিনা জানি না, তবে এক এক দিন দিগন্তের এক এক রং দেখে বলে দিতে পারি আজ কি বার। সাধারণত প্রতি সোমবারে আমি একটি সবিশেষ ঝড় প্রত্যাশা করি। সে ঝড়ে পৃথিবীর সকল বাড়িতে বেজে উঠবে সহিংস সংশয়ের বিদায় ঘণ্টা। মসৃণ সংশয়ের দুঃখজোর ঢাল বেয়ে সুখ কালান্তরে যেতে যেতে অস্তগামী সূর্যকে আশ্বস্ত করে বলে, তোমার আরেক নাম রাখলাম উদয়। নদীর ঢেউ কখনো সমাহিত হয় না, সে অন্য সময়ে অন্য রূপে এসে নদীকে আগলে রাখবেই। লাঙলেই ভালোভাবে বুঝতে সক্ষম অকর্ষিত জমির ব্যাবাক কামনা কাতরতা, আর আকুলতা মটর দানার চেয়েও অবতল তার অঙ্গ, বৃষ্টির চেয়েও নিম্নগামী মানুষের স্নেহ। বিতর্কিত মেঘে যেমন বৃষ্টি হয় না, তেমন অতর্কিতে মায়াও ছেড়ে যায় না। কে চায় খাঁচাতে বন্দি বনের পাখিকে ছেড়ে দিয়ে তাকে আবার খাঁচাতে ভরতে? চাবি তো তালাতে উপগত কোনো অনুগ্রহ নয়, কেবল একটি চলমান প্রার্থনা ও বর্ণাঢ্য প্রার্থনা জুড়ে নিশান উড়ায় যুগল সিদ্ধির প্রান্তিক আকাঙ্ক্ষা। গৃহস্থের উঠোনে গায়ের মোড়ল পিড়িতে এসে বসলে উঠোন পিড়েকে বলে, আমি তোকে আমার সৌভাগ্যের অংশীদারিত্ব দিলাম। যথারীতি বুঝতে শিখলাম, ঘুমন্ত হাতুড়ির সাক্ষ্য থেকে একটি বল্লমের সফল জন্মকথা জানা যায় না। আসলে আমরা কোন এক জাদু মন্ত্র বলে বদলে যাই বলেই সময় বদলে যায়। বদলে যেতে হয়, আমাদের বেকুব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দিন আসে পালান্তরে। শিশিরে অমনোযোগী পা ভিজে গেলে একটি শিউলি আমার দিকে পাশ ফিরে দেখে। গরু গাড়ির দুলুনি চুয়ে পড়া প্রস্থান মুঠিতে খুঁটিতে জমানোর কোটরে তা যত্নে লুকিয়ে রাখি। কে যায় রেখে যায় তা কে যে যায় রেখে যে যায় রেখে যায় তার প্রস্থান মায়ের আলোতে সাঁঝের কালোতে। ওসব কুড়োতে কুড়োতে আমার অনেক জাফরারি নীল মার্বেল হলো সব স্বল্প পরিচিত কাঁচপোকাদের সঙ্গে ভালোবাসা। ভেলাবে নদীর মাঝখানে গিয়ে শাপলা তুলতে শিখলাম। তন্দ্রালস শাপলা কখন উন্নাসিক মেঘের দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো। এমন চিন্তার ঘূর্ণি মস্তিষ্কে যখন রাজকীয় উৎসবে ব্যস্ত, তখন সে খুঁজে ফেরে তার সুখদ জন্মদান। পানকৌড়ির ঘোর লাগা চাঞ্চল্য থেকে এক টুকরো নম্রতা চড়ুই পাখির মতো উড়াল দিল। ঝুপ করে একটি বিঘত কচুরি পাতাতে হুমড়ি খেয়ে পড়ে। কিস্তিতে কিস্তিতে আকাশ এখন পুরোটা নদীর দখলে। কিচির মিচিরিরা বাতাসে আনাগোনা বাড়িয়ে দিলে টাপুর টুপুরদের দেমাক বেড়ে যায়। সময় অসময়ে তাদেরকে এত এত ডেকে হয়রান করার কোনো মানে হয়? পরক্ষণে আবার ভাবে, আরেকবার ডাকলেই ঝমঝমিয়ে নেমে আসবে, ভাসিয়ে নিয়ে যাবে ভুবন ডাঙ্গার যত অসারতা আর জীর্ণতা। অনেক পরে জেনেছি, বৃষ্টি উপযোগী সিদ্ধান্তের দোকানে ঝুলে থাকে কামনাহীন মেঘ উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছে সহজে বিক্রি হয়ে যাওয়ার জন্য। মেঘদূতের উপযুক্ততা হারিয়েছে সেই কবে। অবসরে এখন তারা বারাঙ্গনাদের বাড়ির ছাদে এসে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প শোনাতে খুব খুব ভালোবাসে। কালে ভদ্রে খুঁজতে থাকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রাগৈতিহাসিক গুণাবলী, যেগুলো তারা হারিয়েছে পূর্ব জন্মের কোনো ক্ষয়িষ্ণু ক্রান্তিকালে। এই ছিল আমার কবিতার দীর্ঘ কবিতার পঞ্চম পর্ব। আর আমি এটাই অনেক সময় নিয়েছি আমি। আর আমি আমার কবিতা বই থেকে যদি এরপরে সময় পাই আমি পরে পড়ে শোনাবো, যে কবিতার বইটি আমি আসাদ চৌধুরীকে আমার প্রিয় কবিকে উৎসর্গ করেছিলাম।
তো এটা আমি পরে শোনাবো, এখন না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর জাদুঘর থেকে বলছি শেয়ার করার জন্য। অনিরুদ্ধ আলম সবাইকে বলছি। আমাদের সাথে কিন্তু অনেক মানুষ যুক্ত হয়েছেন আজকে, এবং আমি কিছু মানুষের কথা না বললেই নন। আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব আছেন এই টরন্টোতে, দেলওয়ার ইলাহি, তিনি আছেন আমাদের সাথে। এছাড়াও আছেন আশরাফ হোসেন, সাইদ রহমান, আমাদের আছেন মায়াবতী নন্দিনী, আমাদের আছেন জাহানারা বুলা, তিনি বলেছেন কবি আসাদ চৌধুরীকে সালাম, সকলের জন্য শুভকামনা। অনিরুদ্ধর কবিতা শুনছি, ভালো লাগছে। রুদ্র আচার্য আছেন, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন নুসরাত জাহান চৌধুরী, শাওলি আপু, অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি এই ফাঁকে একটু বলে নিতে চাই যে আমরা তো দেশের থেকে অনেক দূরে আছি, এবং এখানে আমরা বাঙালি নতুন জাতি, এখনো আমাদের ফার্স্ট জেনারেশন চলছে, এখনো এই দেশে আমাদের ফুটপ্রিন্টটা আমরা এখনো খুব ভালোভাবে রাখতে পারিনি। কিন্তু কিছু কিছু মানুষ আমাদেরকে পথ প্রদর্শন করছেন, রোল মডেল হচ্ছেন, মূলধারার রাজনীতির সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন, আমাদের মনে করি যে আমাদের বাঙালিদের গর্ব, তিনি হচ্ছেন মোহাম্মদ এহসান, আমাদের অত্যন্ত প্রিয় একজন সদস্য, ফারজানা নাজ শম্পা ওনার হাজবেন্ড তিনি। এবং আমরা জানি যে তিনি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন এবং প্রশাসনের লেকচারার ছিলেন। এখানেও তিনি দুটো ইউনিভার্সিটির প্রফেসর, এবং তিনি চান যে সমাজে পজিটিভ কিছু চেঞ্জ আনতে, এবং মূলধারার রাজনীতি যেটা খুব 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 নাজুক একটা ব্যাপার আমাদের জন্য, কারণ আমাদের এখনো হয়তো আমরা একজন এমপিপি পেয়েছি, কিন্তু আমরা এখনো খুব ভালো করে সেরকম ভাবে যেতে পারিনি। সেক্ষেত্রে যে তিনি তার সময়টা, মূল্যবান সময়টা এই যে সমাজকে উন্নত করার পেছনে কাজে লাগাচ্ছেন, এজন্য তাকে আমাদের পক্ষ থেকে তাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ এহসান, আপনি যদি দুটো কথা বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। এত সুন্দর আলোচনার মধ্যে আসলে বেরস রাজনীতি নিয়ে প্রয়োজন ছিল না, এরপরেও আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যালিফ্যাক্সে আসলে আমাদের পুরো ক্যানাডাতেই আপনার সাথে আমি কথায় একমত যে বিভিন্ন শিল্প সংস্কৃতি এবং বিভিন্ন জায়গায় আমি সবসময় সবাইকে, শুধু আমাদের বাঙালি যারা নতুন আসছেন তাদের না, যারা অনেকদিন আছেন তাদের না, যারা অন্যান্য দেশ থেকে সবসময় আসেন তাদেরকে আমি সবসময় মনে করিয়ে দিই যে আপনারা যে মেইনস্ট্রিম আমাদের সংস্কৃতি, আমাদের দেশের মানুষ সবার সাথে থাকবোই এবং বিভিন্ন অনুষ্ঠান করব, বিভিন্ন কিছু করব, কিন্তু এর বাইরে গিয়ে আমাদেরকে মেইন স্ট্রিম যেই সোসাইটিতে সেখানটায় আমাদের সবসময় একটা উপস্থিতি থাকতে হবে, এবং সেই উপস্থিতি যদি না থাকে তাহলে আমাদের এটা আমাদের সবার জন্য এটাই ভালো। কারণ আমরা এমনকি যদি আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কমিউনিটির সাথেও আমাদের নিজেদের তুলনা করি, আমরা দেখবো যে আমরা একটু পিছিয়ে আছি অন্যদের তুলনায়। আমাকে রাজনীতি নিয়ে আপনি বলছেন এবং রাজনীতির প্রসঙ্গেই আমি এখানে কথা বলছি, সেক্ষেত্রে বলবো যে আপনি ধরুন যে আমাদের হ্যালিফ্যাক্সে নোভা স্কোশিয়াতে প্রায় 100 বছরের উপর ধরে লেবানিজ কানাডিয়ানরা এখানটায় থাকে, এবং আমাদের যে এখনকার যদি আমরা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে ক্যাবিনেট দেখি সেখানটায় 3-4 জন মিনিস্টার হচ্ছেন লেবানিজ কানাডিয়ান, এবং তাদের বড় ভূমিকা আছে এবং তারা এই সমাজে অনেক ভূমিকা রাখছেন। এবং আনন্দের, এটা বিষয়টা পুরো আনন্দের যে যাই করছি সোসাইটিতে, যদি আমরা সমাজে যদি আমাদের যেকোনো ভাবে আমাদের কাজ দিয়ে আমরা সবার উপকারে আসতে পারি। সবাই বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে করেন। আমি রাজনীতিতে একটু উৎসাহী এখানটায় রাজনীতিতে জড়িত হয়েছে। এই সুবাদেই সামনে নির্বাচনে, আমাদের মিউনিসিপাল নির্বাচনে আমি প্রার্থী হিসেবে আছি, যেটা অক্টোবরে ইলেকশন, এবং আশা করছি সবার আপনাদের শুভকামনা থাকবে, দোয়া থাকবে, আশা করছি সামনে ভালো ফলাফলের প্রত্যাশাই আছে। আপনার প্রতি অনেক অনেক শুভকামনা। আমরা চাই যে আপনি যেন জয়ী হন, আর যদি জয়ী নাও হন, আপনি আপনার এই যে যাত্রা, এই যাত্রাটা চালিয়ে যাবেন, এবং আমরা আছি, আপনার সাথে আছি, এবং আমরা চাই যে আপনি যেন আরো ভালো করেন, আরো ভালোভাবে ইনভলভ হতে পারেন, এবং আমাদের
বাঙালিদের জন্য এবং কেনেডিয়ানদের জন্য আপনি ভালো কিছু করেন। আপনাকে অনেক ধন্যবাদ। চেনেন, তিনি এখন মোটামুটি একজন বলতে গেলে সেলিব্রিটি কবি হয়ে গিয়েছেন, কারণ আমরা দেখি যে তিনি সবসময় আবৃত্তি করেন। তিনি একাধারে একজন ডক্টর এবং নিউ জার্সি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফারুক আজম, আমি জানি যে আপনি হয়তো আপনার প্রথম কবিতাটা আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী স্যারের একটি কবিতা হয়তো আপনি আবৃত্তি করতে চাচ্ছেন, আমরা কি শুনতে পারি? হ্যাঁ, ঠিকই বলেছেন। কবির উপস্থিতিতে কবির কবিতা আবৃত্তি করাতে অনেক রকমের অনুভূতি আছে, তার মধ্যে একটা প্রধান অনুভূতি হচ্ছে নার্ভাসনেস। কবিতাটি হচ্ছে বারবারা বিডলারকে, কবি আসাদ চৌধুরী। বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ে সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হেট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেসিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলি খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকর কি দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশালাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্যমতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টু উইমেন ছবিটি দেখেছো বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু ঘা ঘা করছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে এসো, সাধু এবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবার এসো, রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতাকে পাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত হানি, করাঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে। এসো ক্রুদ্ধ হই, সংগঠিত হই, জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি। আমার তো খুব ভালো লেগেছে, আমি আশা করি বাকি সবারও ভালো লাগবে। আমি আসাদ স্যারের কাছে যেতে চাই, স্যার কি বলেন? খুবই ভালো লাগছে, কোনো সন্দেহ নেই। বিশেষ করে
উনি নিজে লেখেন বলেই আরো বুঝতে পেরেছেন যে কোন জায়গাটায় জোর দিতে হবে, কোন জায়গাটায় গলাটাকে খোলামেলা রাখতে হবে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি অনেক কতগুলো জায়গায় আমার এত ভালো লেগেছে বলার মতো না। আমি সাধারণত আমার নিজের লেখা এটা সবার সামনে বলতেও খারাপ লাগে, সবসময় যে ভালো লাগে আবৃত্তি তা না, কিন্তু কখনো কারো কারো কণ্ঠে সত্যি ভালো লাগে, খুব ভালো লাগছে। এই কবিতার অনেকটা যেন রক্তের সঙ্গে মিশে যায়, এটা চমৎকার ভাবে লিখেছেন। এটা 71-এ লেখা একেবারে। হ্যাঁ, এখানে যে ফ্যাক্টস গুলো আছে অনেকে চটে, বিশেষ করে এখনকার ছেলে মেয়েরা। তারপরে এরা জানে 30 লক্ষ শহীদ, জানে 2 লক্ষ বীরাঙ্গনা, সেখানে এর সংখ্যাটা মেলে না। আসলে অক্টোবর মাসের দিকে লেখা, সম্ভবত পূজার আগে লেখা, 71 সনে, 1971 সনে। এবং যেদিন লিখেছিলাম সেদিনই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পড়েছিলাম। অসাধারণ। আর আমার একটু সৌভাগ্য হয়েছিল, সোফিয়া লরেনকে আমি নিউ ইয়র্কে দেখেছিলাম। উনি একটা কলম্বাস ডে প্যারেডে উনি ছিলেন গ্র্যান্ড মার্শাল। আচ্ছা আচ্ছা। আমার সঙ্গে দেখা হয়েছে, মানে আমি লাকি এনাফ অড্রি হেপবার্নের, উনি কিসের জন্য একটা জাতিসংঘের কোন একটা প্রতিষ্ঠানের দূত হিসেবে বাংলাদেশ সফর করছিলেন। তো তিনি আর্ট কলেজে গেছিলেন, আমাদের আর্ট কলেজে। আমি বাসায় ফিরছি, হেঁটে হেঁটে ফিরছি, ওই জাদুঘরের সামনে থেকে রিক্সা নেবো এরকম প্ল্যান ছিল একটা। তো হঠাৎ ভিড় দেখে আমি ঢুকলাম, দেখি যে অড্রি হেপবার্ন। মানে রিয়েলি হলিডেতে কতবার দেখেছি জাস্ট অড্রি হেপবার্নকে দেখার জন্য, আর কিচ্ছু না। আসলে ব্রেকফাস্ট এট টিফানি, রোমান হলিডে। হ্যাঁ, অসাধারণ। ও ওয়াও, অসাধারণ। আসাদ চৌধুরী স্যার, আমরা আবার আপনার কবিতা শুনতে চাই আপনার মুখে। আপনি আমাদেরকে কি পড়ে শোনাবেন এবার? একটা ঠিক আছে, একটু বড় হবে কবিতাটা। আমি সাধারণত বড় কবিতা পড়তে চাই না, আমরা শুনতে চাই। মানে আমরা ভাবতেই পারছি না যে আমরা বিদেশে বসে আছি। অবশ্যই মনে হচ্ছে আসলে দেশের আবহ, দেশের আবহ। আমি তো ফেব্রুয়ারি মাসে ইয়েতে গেছিলাম, হ্যালিফ্যাক্সে গেছিলাম। কাজী শম্পা এবং তার কথাকে দেখে এত ভালো লাগলো আমার। কোথায় যেন একটা, আবার হ্যালিফ্যাক্সে আসবেন স্যার। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। তো আমার কবিতা নাম হচ্ছে গ্রাম থেকে ফিরে। গ্রাম না, গ্রাম থেকে। আচ্ছা। প্রিয় বৃক্ষগুলো লজ্জাবতী রমণীর স্বভাব নকল করে আড়ালে আবজালে অনেক অচেনা গাছগুলো চোখে লাগতে না লাগতেই তড়িঘড়ি লঞ্চে চাপতে হয়। বন্ধু পাখি অনেকেই নেই, কেউ কেউ কবরে, শ্মশানে, কেউ কেউ, কেউ বা বিদেশে, ইন্ডিয়ায় রোগ সজ্জায় আছেন কেউ কেউ। আমি অমুকের পোলা, চমকে উঠি। 2 আঙ্গুলের ফাঁকে শুধু বিড়ি নেই, মুখ টেপা দুষ্ট হাসি নেই। ইব্রাহিম এতটা সমীহ জীবনে করেনি। নারী পোঁতা গ্রাম মানে দেবানিশে অবিরাম স্মৃতিতে সাঁতার কাটা। নলাটি ঢেকি শাক, টাকি মাছ ভর্তা মাখা ভাতের মুখে দিয়ে ঢোক গিলে অশ্রু রোধ করি। শতবর্ষের প্রবীণ হাই স্কুল থেকে ঢিল ছুঁড়ে দিলে প্রমত্ত মেঘনায় পড়ে। 8 কিলোমিটার দূরত্বে ছিল আমাদের প্রেমে, হাবুডুবু খেতে খেতে একেবারে পদপল্লবের কাছে নত জানু। উত্তরের চরের মোষের কাঁচা দুধের দই, সঙ্গে উলানিয়ার পাটালি গুড়, অমৃত সমান নয়, অমৃতের অধিক। অসাধারণ। আপনার কবিতা শুনে তো খিদা লেগে গিয়েছে। এত সুন্দর বর্ণনা খাবারের, মানে খুব 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 ভালো লেগেছে স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে মনে হয় শাওলি আপু চলে এসেছেন। শাওলি আপু, আমরা কি আপনাকে পেতে পারি এখন?
হ্যাঁ, এসেই পড়লাম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আপনারা সবাই চেনেন নুসরাত জাহান চৌধুরী, আমরা আমাদের প্রিয় শাওলি আপু। আমাদের এখানে মোটামুটি একজন বিখ্যাত মানুষ, তাকে সবাই চেনেন। তার তার খুব আদরে এবং এই অতিথি পরায়ণ যে হাসি, এবং কখনো যদি তার কাছাকাছি যাওয়া হয়, খুব ওয়ার্ম একজন পার্সন। আমরা তাকে খুব পছন্দ করি। এবং আমাদের খুব প্রিয়, আমাদের খুব প্রিয় একজন মানুষ, আর এক হাতে 10 দিক সামলাতে পারেন, যেটা তাকে দেখে বোঝা যায় না। আপু আজকে একটি কবিতা আবৃত্তি করবেন, তার বাবা আসাদ চৌধুরী স্যারের লেখা, প্লিজ। হ্যাঁ, মানে মোমো এত বেশি প্রশংসা করে ফেললে এখন আমার কথা বলতেই আমার জানি কেমন লাগছে। মানে বাবার সামনে এত, আচ্ছা হ্যাঁ, মানে কবিতা একটা পড়তে চাচ্ছি। এটা আমার বাবার লেখা, এটা আমার আসলে খুব পছন্দের একটা কবিতা। এটাও রিলেশনটা এরকম, বাবা আর কন্যাদের, 3 কন্যার অসমাপ্ত গল্প। এটা জেল হত্যা দিবস উপলক্ষে লেখা, তাই বাবু? আচ্ছা, তো চেষ্টা করছি। মেয়েটি জন্মদিনে পেয়েছে ফুলের চারা, দিয়েছে বাপ বেচারা। বাবা জেলেই ছিলেন, কয়েদি জেলখানারি। মেয়েটি ঢাকায় থাকে, কাছে নয় মোমেন শাহী, সময়টা আয়ব শাহীর। বাবা তো বছর 3 রয়েছে জেলখানাতে, অপরাধ অনেক বড়, এ বাংলা ভালোবাসেন। মেয়েটি জন্মদিনে পেয়েছে ফুলের চারা, নাকি সে ভুলের চারা? না হলে 71-এ এছাড়া কেন শহীদ খুনিদের বুলেট খেয়ে? পেয়ারা পাকিস্তানের সাহসী সেপাইগুলো বুলেটের বৃষ্টি ছড়ায় মেয়েটির ফুল বাগিচায়। মোমেন শাহীর কারাগার পাঠালো বাবাকে তার, 9টি মাস 71-এর বাংলা যে বন্দি শিবির। তাছাড়া জোয়ান বুড়ো কেই বা কম খেটেছে, পতাকার নবীন রঙে সকলেই কাঁদে হাসে। এভাবেই বিজয় আসে, লেখা রয় ইতিহাসে। মোমেন শাহীর কারাগার পাঠালো বাবাকে তার, ঢাকার এই জেলখানাটা পাঠালো লাশের পাহাড়। ইতিহাস গড়লেন যারা, তারাই আজ খুনির আহার। আরো 2 বোনের কথা, 2 বোনের গল্প এবার। 2 বোনের রুনু ঝুনু, চুলি তো বেনি হলো। ছেড়ে শাড়ি ধরে বাবাটা জেলের মানুষ, দেখে তো চমকে ওঠেন, এরা কোন বাড়ির মেয়ে? অভিমান জমলো বুকে, বাবাটা এমন পাগল। 2টি বোন লজ্জা পেল, মায়েরা চলে লুকায়। সে আঁচল রক্তে ভেজা, ঢাকার মাটিতে লোটায়। 3 ভাই সোনার ছেলে, হয়েছে গুলির আহার। শেখেদের ঘরের 2 বউ, আলতা নয় রক্তে ভাসে। বাবা তো সব দিয়েছে, যেটুকু দেশকে দেবার। পারেননি সঙ্গ দিতে, পারেননি আদর দিতে, এমনকি চাদর মোড়া নিজের সে লাশও দিতে। বাহ বাহ বাহ, চমৎকার। যেমন আমি কি এই কবিতা সম্পর্কে একটা প্রশ্ন করতে পারি, অনুমতি সাপেক্ষে আর কি? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, কবিতাটা সম্ভবত 3-4 স্বরবৃত্তে লেখা, এবং আমার খুব প্রিয় ছন্দ, অসম্ভব প্রিয় ছন্দ, এবং এরকম অসম্ভব প্রিয় একটি ছন্দে একটি কবিতা আমি শুনলাম। আমি খুবই পুলকিত, এবং আমার যতদূর মনে পড়ে, যদি ভুল না হয়, বাংলা সাহিত্য হয়তো সব মিলে বোধহয় 15 পৃষ্ঠা এই ছন্দে লেখা কবিতা হয়েছে, আমি জানি না, আমার ধারণা 15 পৃষ্ঠা কিনা ছন্দ। মানে এটা একটা কি বলবো, যে অসম্ভব সুন্দর ছন্দ। মানে এই ছন্দে এত কম কবিতা লেখা হয়েছে, এবং ওই ছন্দে আজকে আবার একটা কবিতা শুনে আমি খুবই আনন্দিত। আমি কবিতাটা আবৃত্তি করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এটা পড়তে গেলে আমার একটু মানে ভয় লাগে, কারণ ওই স্বরবৃত্তের কবিতা তো ওই 3-4 মানে মনে হয় যে এই তালটা বুঝি গেল। তো ভাগ্যিস 2 দিন আগে প্র্যাকটিস করা ছিল, তো ওকে পেলাম, আমি বললাম যে তাহলে এটাই পড়ি, বলে পড়ো। এটার ব্যাপারে একটু বলার আছে। জি, আমার বিরাট সৌভাগ্য, এই লেখাটাও যেদিন লিখেছিলাম সেদিনই পড়তে হলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। না, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বেগম সুফিয়া কামাল প্রিজাইড করছিলেন, এবং
ইয়ে ছিলেন, শেখ হাসিনা ছিলেন। তো আমি যখন কবিতা পড়ছি শেষের দিকে আমার একটু গলা চোখ করছিল, তো আমি এরকম একটু তাকাচ্ছি, হাসিনা খান ছিলেন এবং সুফিয়া কামাল তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। আমার এটি আমার জন্য একটা বড় ব্যাপার। আর একটা ছিল আমার কাছে তাজউদ্দিন সাহেবের মেয়ে, রিমি না লিপি আমার ঠিক মনে পড়ছে না, বোধহয় রিমি হবে, হ্যাঁ রিমি হবে যতটা মনে পড়ে। খুব খুশি হয়েছিল এবং আমাকে বলছিল, তখন কবিতাটা ছাপা হয়নি, সেদিনই তো লেখা, তাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। তো আমি আমার আমার কপিটার জন্য লাবলুকে দিয়েছিলাম, লাবলু দিয়েছিল কি আমি জানি না, আমি পাঠিয়ে দিয়েছিলাম। এবং আমার কাছে এখনো বাংলাদেশ সরকারের প্রতি আমি যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য, বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের জন্য, 21শে আগস্টের হত্যাকারীদের বিচারের জন্য খুব কৃতজ্ঞতা জানাই সরকারের কাছে। কিন্তু খুব জানাই এখনো জেল হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি। যারা বাংলাদেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে, নট এ ম্যাটার অফ জোক, অত সোজা না। আওয়ামী লীগ শত ভাগে ভাগ করা, একজন আর একজনের ছায়া দেখতে পারে না, আগের মতো এখনো অবস্থা একই, হ্যাঁ ধরে রেখেছে কোনো মতে হাসিনা, সেটা আলাদা কথা। সেই সময় যারা জেলখানাতে মারা গেলেন এখনো বিচার হয়নি, এটা আমার কাছে খুব ক্ষোভের, এখনো আমার মানে লাগে, এটা কষ্ট লাগে। সরি, আমি ইচ্ছে ছিল না যে পরিবেশটা এরকম গম্ভীর হয়ে যাক। না না, খুবই প্রাসঙ্গিক একটা আলোচনা। আমি একটা কথা যোগ করতে চাই, সেটা হলো আসলে প্রত্যেক বিখ্যাত কবিতার পিছনে একটা মানে গল্প থাকে, একটা স্টোরি থাকে। ওই জিনিসগুলো আসলে জানা হয় না, ওটা তখনই জানা হয় যখন কবির সঙ্গে সরাসরি আলাপচারিতায় আমরা মানে সম্পৃক্ত হতে পারি। তো আমরা আসলে মানে আসাদ চৌধুরীর দুইটি অসাধারণ কবিতা শুনলাম, এবং দুইটি অসাধারণ কবিতার প্রেক্ষাপট, এটার সঙ্গে যে জড়িত স্মৃতি এবং কেন লেখা, এবং সেটা আমরা আসাদ চৌধুরীর কণ্ঠেই শুনলাম, এবং এটা আমাদের আজকের এই অনুষ্ঠানের একটা বড় পাওনা। অবশ্যই অনুরোধ আলম, এটা আনডাউটেডলি অবশ্যই যে আমাদের এটা বড় পাওনা যে কবির মুখে কবিতা লেখার গল্পটা শোনা গেল। হ্যাঁ, জানতে পারলাম। আমরা চলে যাই আমাদের পরবর্তী পরিবেশনার কাছে। আমরা এরপরে যাব আমাদের আমরা যেহেতু টরন্টো শহরে আছি, আমাদের টরন্টো শহরে এমআরসিপিএ প্রফেশনাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যারা চার্টার অ্যাকাউন্টিং সার্ভিস দিয়ে থাকেন। তার কর্ণধার আছেন মোহাম্মদ রকনুজ্জামান, আছেন আমাদের সাথে। খুব আটসাট ব্যবসায়ী মানুষ হলেও মনে মনে একজন কবি, কোমল একটি মন আছে। কবিদের প্রতি অনুরাগ যেরকম আছে কবিতার প্রতি, তেমন তিনি কবিতাও লেখেন অনেক সুন্দর করে। এবং আমাদের মাঝে তিনি আছেন আজকে। আমরা জানি আসাদ চৌধুরীর অন্যতম প্রিয় মানুষ, খুব হাসাহাসি করেন দুজন একসাথে হলে আমরা দেখতে পাই। তো আমরা মোহাম্মদ রকনুজ্জামানের কাছে যাব তার কবিতা শোনার জন্য। মোহাম্মদ রকনুজ্জামান। আচ্ছা রকুন ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু ছোট করে বিদায় নিয়ে নিই সবার কাছে। অবশ্যই অবশ্যই, আমার একটু রান্না বসাতে হবে। আবারও আমরা বসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমাদের সাথে আসবেন। খুব ভালো একটা আয়োজন, আন্তরিক শুভেচ্ছা আবারও। অনেক অনেক ধন্যবাদ আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই, আমাদেরও খুব ভালো লেগেছে যে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেছিলেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। তুমি তাহলে থাকো। আচ্ছা, মোহাম্মদ রকনুজ্জামান, আপনার কবিতার কাছে আমরা চলে যাই। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি যদি মোহাম্মদ রকনুজ্জামান, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি মাইক্রোফোনটা ঠিক করবেন, বা আপনি এই লিংক থেকে চলে যেয়ে আবার লিংকে ফেরত আসেন। এখনো শোনা যাচ্ছে না।
আপনার কথা শোনা যাচ্ছে না। আমরা মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে একটু পরে আসি তাহলে। আমরা চলে যাই ফারজানা নাজ শম্পা আপুর কাছে এবং আমরা তারপরে হচ্ছে মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে আবার ফেরত আসবো তিনি আমাদের সাথে যোগদান করলে। এই ফাঁকে বলে রাখি আমাদের সাথে আমাদের হিমাদ্রি রয় দাদা আছেন। দাদা অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তিনি একজন নিজে একজন যেমন ভালো কবি তেমনি খুব অনুপ্রেরণা দান করেন সবাইকে। আমাকে পার্সোনালি অনেক অনুপ্রেরণা দিয়েছেন। আমরা ফারজানা নাজ শম্পাপুর কাছে যাব। আমাদের ফারজানা নাজ শম্পা আপনারা জানেন যে বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন, অনুবাদ নিয়ে কাজ করছেন। কানাডার সাহিত্যকে অনুবাদ করে বাঙালি পাঠকদের কাছে নিয়ে যাচ্ছেন এবং মূলধারার রাজনীতির সাথে তিনি জড়িত এবং অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের খুব প্রিয় একজন মানুষ ফারজানা নাজ শম্পা। তিনি দুটি কবিতা আবৃত্তি করবেন, একটি আসাদ চৌধুরী স্যারের কবিতা আর একটি ওনার নিজের কবিতা। আপু ধন্যবাদ মম্মকে এত সুন্দরভাবে এত ভারী ভাবে আমাকে তুলে ধরার জন্য। আমি খুব ছোট মানুষ, নগণ্য একজন। আজকে এই সুন্দর আয়োজনের জন্য এবং আমার অত্যন্ত প্রিয় কবি বাংলা সাহিত্যের একজন আলোর সামনে আমি বসে আছি। আসাদ স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওনার কবিতা ওনার সৃষ্টি আমাদের অনুপ্রেরণার কাজ করতো। যদিও আমি বাংলা সাহিত্যের লোক না, কিন্তু বাংলা সাহিত্যের মানুষ নই, কিন্তু আমি লোক প্রশাসন বিভাগেই পড়তাম, কিন্তু সাহিত্য ছিল আমার প্রাণে, আমার শক্তিতে, আমার হৃদয়ে সবসময়। আমার বাবা রাষ্ট্রভাষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ছিলেন। বাবার আদর্শেই সবসময় আমি চেষ্টা করি প্রবাসে দেশে যেখানেই আছি বাংলা ভাষা নিয়ে কিছু কাজ করার চেষ্টা করা। এবং আমার শ্রদ্ধেয় অগ্রজ অন্যতম কথা সাহিত্যিক অনিরুদ্ধ আলম ভাই, এখানে ফারুক আজম ভাই আছেন, এনারা অনুপ্রেরণার মতো আছেন আমার কাছে। আলম ভাই নিয়মিত আমাকে একজন নির্দেশক, একজন গুরুর মতো নির্দেশ দিচ্ছেন। আমি শিখছি, শেখার চেষ্টা করছি। এখন আমি ছাত্র হয়েই থাকতে চাই এবং বাংলা ভাষাকে বিশ্বের দরবারে একটু তুলে ধরার সামান্য চেষ্টা করছি। আর আমি এটাই বলবো, আপনার এই অসাধারণ উপস্থাপনা এবং আসাদ স্যারের সামনে আজকে আমি কিছু বলার যে সুযোগ আপনি আমাদের করে দিলেন সেজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি আবৃত্তিটা করছি, কথা এত দীর্ঘায়িত করব না। আমি প্রথমে আবৃত্তি করছি স্যারের একটি কবিতা, তখন সত্যি মানুষ ছিলাম, এই কবিতাটি আসাদ চৌধুরী স্যারের। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আবৃত্তিকার নই, তবে ছোটবেলা থেকে আমি, আমার মা, আমার নানার বাড়িতে সবসময় বাংলা সাহিত্যের চর্চা ছিল, আবৃত্তি হতো, আবৃত্তির অনুষ্ঠান আমরা করতাম, সেভাবে আবৃত্তির প্রতি ভালোবাসা। কবিতাটা পাঠ করছি, তখন সত্যি মানুষ ছিলাম, আসাদ স্যার চৌধুরী স্যারের। নদীর জলে আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, একথা কে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, ফোঁসে সাপের ফনা, শিংকই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার, স্বপ্ন ঢলে বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। স্যারের কবিতাটা পাঠ করলাম। স্যার, আপনার কবিতা আমার জীবনের পাথেয়র মতো। আমার এই কথাটা না বললেই নয়, আমার বেঁচে থাকার প্রেরণার মতো। বাংলা সাহিত্যে আপনারা যে আলো সৃষ্টি করছে, সেই আলোর আভায়, উষ্ণতায় আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি মাত্র। এবার আমার সামান্য কাব্য প্রতিষ্ঠা। আমি একদম ভালো কবি নই, আমি অতি নগণ্য মাত্র লেখার চেষ্টা করেছি, সেটা আমি বলছি আমার কবিতা। কবিতাটির নাম হচ্ছে বিরাজমান আমি। আমি মেঘ গলানো আলো ছায়া, আমি শব্দভেদী ভীরু মায়া, আমি কাঁপন ধরা কাজল স্পর্শ, আমি জল ছোঁয়া চোখে এক বিমর্ষ, আমি ভাতের ফ্যানের ভরাট গন্ধ, আমি ক্ষুধার আঁধারে শব্দ বন্ধ, আমি বিকেল রোদের গধূলি স্বপ্ন, আমি কপটাচারে ভীষণ ভগ্ন, আমি বৃষ্টি প্রাতের বেসামাল জল, আমি সূর্যোদয়ের আশার কমল, আমি মর্মভেদী উল্লাস হাসি, আমি বারবার ভেঙে তবু ভালোবাসি, আমি বাধ্য নীরস রীতি বিমূঢ়, আমি বেতাল তালের সুভদ বিপুল, আমি প্রাগৈতিহাসিক যাযাবর ঘৃণা, আমি কাল স্রোতে হারানো এক মনোবীণা,
আমি ধার করা চাপা হাসি কান্না, আমি স্বপ্ন লোকের হিড়ে পান্না, আমি প্রেয়সীর ছেঁড়া কবিতার পাতা, আমি বিবাদী প্রেমিকের নুয়ে পড়া মাথা, আমি ফেরারি বসন্তের লুকোচুরি ছল, আমি তুষার শীতল ধূসর দখল, আমি শিশুটির কোনো খিলখিল হাসি, আমি কিংসুক রোদে বেসুরো বাসি, আমি সমকালের সরস আধুনিকতা, আমি খুঁজে বেড়াই মানবতা, আমি ব্যাকুল হয়ে দিনের শেষে তোমায় ডাকছি পৃথিবী, জাগবে কি এসে? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চমৎকার চমৎকার কবিতা, আসলেই মানে খুব অনুপ্রেরণামূলক কবিতা, খুব ভালো লেগেছে শম্পা আপু। আমরা মোহাম্মদ রকুনুজ্জামানকে ফেলে এসেছিলাম, তিনি আবার জয়েন করেছেন আমাদের সাথে। মোহাম্মদ রকুনুজ্জামান, আপনি প্লিজ আপনার কবিতাটা যদি পড়েন। থ্যাংক ইউ। আমি একটু কথা বলতে চাই আবৃত্তি অবশ্যই। করার আগে। সেটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ক্লাসে যেদিন আমি প্রথম উপস্থিত হই, সেদিন টিচার বলেছে যে এর মতো বেরসিক জিনিস সাবজেক্ট আর কিছু হতে পারে না। তো এখান থেকে আমার যে আসলে লেখাটা তো লিখি না, ভাষা কিংবা ছন্দ, উচ্চারণ এসবের ব্যাপারে দক্ষ নাই বলে এত চমৎকার চমৎকার উচ্চারণ, সবাই যে এত সুন্দর ভাষার ব্যবহারের পরে এখানে অংশগ্রহণ করতে পেরেছে, এই জন্য আমার ভালো লাগছে। আসলে যে কবি এবং যারা আবৃত্তিকার তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার শো করার জন্য, সাথে থাকার জন্যই আমার দু একটা প্রয়াস। তারপরে সামাজিক কিছু দায়িত্ববোধ থেকে লেখা। এটা কবিতা বলা ঠিক হবে কিনা আমি জানি না, আপনারা। আমি এটা লিখেছি, এর আগেও পড়েছি। আমি এটা লিখেছিলাম ওই জর্জ ফ্লয়েড, আমেরিকার যে কালো মানুষটাকে করা হয়েছে, ওটার যে ভেতরে যে একটা ব্যথা ছিল ওখান থেকে আসছে ব্যাপারটা, এবং সারা পৃথিবীতে যে একটা ভেদাভেদ, উঁচু নিচুর একটা পার্থক্য করি আমরা, অন্যকে ছোট করি, এটার প্রেক্ষিতেই এটা লেখা আর কি। আমি এটার নাম দিয়েছি বাংলায় রেসিজম। আমি সাদা তাই তোমাকে বলি কালো, আসলে বুঝি না তোমার চামড়াই সবচাইতে মূল্যবান। আমি শহরে থাকি তাই তোমাকে বলি খ্যাত, বুঝি নাই নিজের ভেতরটাই আসলে নোংরা। তুমি হিন্দু তাই বলি তুমি নরকে যাবে। আমি মুসলিম তাই আমি সন্ত্রাসী। আমি ইউএসএ তাই নিজেকে বিশ্বের দেবতা ভাবি। আসলে ভুলে গেছি সৃষ্টিকর্তার দায়ভার নিজের ঘাড়ে চাপিয়েছি। সভ্যতা পালিয়ে বেড়াচ্ছে মিশর থেকে চায়না, পালাতে চায় এখন ইউএসএ থেকেও। আমি শিক্ষিত তাই তোমাকে বলি মূর্খ, আসলে সম্মানের মাপকাঠি যে আমার নেই। আমি মুনিব তাই তোমায় চাকর বলি, ভুলে গেছি আমিও স্যুট পরা চাকর। আমি শিক্ষা দেই তাই বুঝি বাকি সবাই আমার ছাত্র, শুধু বুঝি না তোমায় ছোট করি কারণ আমি অজ্ঞ। আমি নিজেকে বড্ড বড় ভাবি কারণ তুমি যে ছোট লোক, শুধু বুঝি না আমি মিথ্যে অহমিকায় অন্ধ। আমি ভাবি তুমি চোর কারণ তুমি অভাবী, শুধু বুঝি না আমি অভাবীর অংশেও ভাগ বসাই। আমি লুটি কারণ আমি বুঝি বুদ্ধিমানরাই বোকা, আসলে বুঝি না বিনয় কাকে বলে। নিজেকে বড় বুদ্ধিমান ভাবি কারণ তুই বড্ড বোকা, আসলে বুঝি না বিনয় কাকে বলে। আমি অতি উচ্চ বটে কারণ ব্র্যান্ড নিউ গাড়ি চালাই, আসলে বুঝি না আমি কত গরিবের হক খাই। খাই করে কোলেস্ট্রল জমে গেছে মনেও। আমি মানবিকতার প্রশিক্ষণ চাই। ধন্যবাদ। অসাধারণ কবিতা মোহাম্মদ রকুনুজ্জামান। এই কবিতাটা এত সুন্দর, সময় উপযোগী। আমি আবার আসাদ চৌধুরী স্যারের কাছে যাব আপনার একটু ধারণা শোনার জন্য, যে এই দুজন কবির দুটো কবিতা শুনলেন, আপনি কেমন লাগলো? শোনা যাচ্ছে না। তারা খুব বিনয় করেছেন। শম্পা আমার কাছে খুব ভালো লাগলো যে শম্পা তো প্রথমত যে চেষ্টাটা ভালো। ওই লেখাটা নিয়ে একটু বলার আছে। এই কবিতাটার অরিজিনাল নাম ছিল, শম্পার জন্য বলছি, অরিজিনাল নাম ছিল জঙ্গনামা। আমার নানু নামাজ পড়তেন, মানে রোজা রাখতেন, তো প্রায় যে কটা দিন রোজা রাখা হারাম ওই কটা দিন ছাড়া প্রায় সব সময় রোজা রাখতেন।
বাহ, মাগরিবের সময় সুযোগ পেলে আমি নানু বাড়িতে যেতাম একটু চা খাওয়ার জন্য নানুর সঙ্গে। আমাদের মানে পুকুরের এপার ওপার। তো নানু কয়টা জিনিসই পড়তেন, শহীদে কারবালা, জঙ্গনামা, এরকম কয়টা পুঁথি বাংলার মধ্যেই কটাই পড়তেন, আর পড়তেন তো কোরআন শরীফ আর হাদিস শরীফ। তা আমি লিখেছিলাম জঙ্গনামা 71 সালে, এবং আক্ষরিক অর্থের মধ্যে কোনো সুরিয়ালিজমের আশেপাশে কিছু নেই। আমি আক্ষরিক অর্থে শীতলক্ষাতে, বুড়িগঙ্গাতে, নদীর ভিতরে আগুন দেখেছি। আমি জানি লোকে বিশ্বাস করবে না। চোখের মধ্যে আলো পড়েতে সূর্যের হীরের মতো ঝকঝক ঝকঝক করে বেরিয়ে আসলো আলো, আমার চোখের সামনে দেখা এটা। এবং আমি আমার কেন মনে হয়েছে যে শিং মাছ, কই মাছ এগুলো সব আমাদের সঙ্গে লড়াই করতে নেমে গেছে, মুক্তিযুদ্ধে এসে গেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, কিন্তু এটা আল মাহমুদ নিয়েছিলেন সপ্তাদশ অশ্বারোহী নামে মুক্তধারা থেকে, কলকাতার মুক্তধারা থেকে বই বের করবে, বইটা আর বেরোলো না, উনি লেখাটি হারিয়ে ফেলেছেন। পরে বাংলা একাডেমি থেকে আবার তাকে অ্যাসাইন করা হলো যে আপনি দেন এটা। তখন আমার কাছে তো তখন ফটোকপির এত ঝামেলা ছিল না, ফটোকপি ছিল না। আর আমি কখনো খুব গোছানো মানুষ না, 71-এর পরে আমার বই বেরিয়েছে অনেক পরে। আমার এখনো যে আমার যে ওই শেষ বই বেরোনোর পর যে অনেকগুলো লিখেছি, একটা লেখা আমার কাছে নেই বলবো যে এটা আমার সর্বশেষ লেখা। আমি যখন বের করবো দেখা যাবে যে বন্ধু বান্ধবরা ঠিকই কুড়িয়ে বাড়িয়ে আমাকে দিয়েছে। তো এইখানে আমি শেষ কয়েকটা লাইন যোগ করেছিলাম, ভাগ্যি সেটা ছন্দে লিখেছিলাম, মনে ছিল, আমি এটা কপি করে ফেললাম। শেষ 4 লাইনটা লিখলাম, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যারা মুজিব কোট গায়ে দিয়ে পাড়ার মানুষকে ধমক দিত, তারা হঠাৎ সাফারি টাফারি গায়ে দিয়ে অন্য মানুষ হয়ে গেছে, মুক্তিযোদ্ধাকে ব্যঙ্গ করছে, এটা করছে সেটা করছে। তখন আমার মনে হলো যে 1971 সনে কাজী হচ্ছে, পাশের বাড়িতে দুটো বুড়ো বুড়ি, এ বাড়ির লোক ঠিকই এক ফালি লাউ, কয়েকটা ডিম ঠিকই পাঠিয়ে দিয়েছে পাশের বাড়িতে। 71 সনে আমরা এত কাছাকাছি ছিলাম, মানুষের এত কাছাকাছি ছিলাম, মানুষের প্রতি আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, যেটা 75 পরে আমার মনে হয়েছে মানুষ এত নৃশংস হতে পারে, পুয়াতি মেয়েকে মেরে ফেলতে পারে, রাসেলের মতো ছেলেকে মেরে ফেলতে পারে, এবং বাংলায় কথা বলে তারা। তো এই শেষে এসে আমার মনে হলো যে জাতিকে একটু বকা দরকার, যে এখন না, আগে মানুষ ছিল, এখন না। আমার এখনো ধারণা ভাষা আন্দোলন যারা করেছিলেন তারা অত্যন্ত নমস্য আমাদের কাছে। বিজাতি তত্ত্বের ভিত্তিতে ধর্মভিত্তিক জাতীয়তার পাশে ভাষা ভিত্তিক জাতীয়তা যারা তৈরি করেছেন, ভাষা আন্দোলন করেছেন, তারা যে কত বড় কাজটা করেছেন জানেন না। এবং সেই জানার ফলে সেই ভাষা আমাদেরকে জাতিক পরিচয় দিয়েছে, এথনিক্যাল যেটাকে আমরা বলি আইডেন্টিটি, সেটা দিয়েছে, আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করেছে, সামাজিকভাবে সচেতন করেছে, আমাদের মুগ্ধতা কাটিয়ে দিয়েছে। এবং 71 সনে পাকিস্তানের লাহোরের এক ইংরেজির অধ্যাপক, তিনি এবার শখের জার্নালিজম করেন, জার্নালিস্ট, আমাকে বলেছিলেন, তা আমি বললাম যে বলছেন তো পাকিস্তানি আর্মির বেতন পেয়েছে তার 53% বেতনের পয়সা আমরা দিয়েছি, যে অস্ত্র কিনেছে সেই পয়সা আমরা দিয়েছি। এবং ওত নিয়েছে, যখন ট্রেনিং এর পর যখন ওত নেয়, শপথ গ্রহণ করে কোরআন শরীফ ছুঁয়ে, পতাকা ছুঁয়ে, তখন ওত নিয়েছে দেশের মানুষকে তারা রক্ষা করবে, এবং তারা 30 লক্ষ লোকরে মেরেছে, এবং তাদের মধ্যে একটু হিন্দু ছিল না। পাকিস্তান হয়েছিল এই হিন্দুর অত্যাচার থেকে বাঁচার জন্য পাকিস্তান হয়েছিল, এবং আমরা 30 লক্ষ লোক যে মারা গেলাম একটু হিন্দু ছিল না। এই কথাগুলো অনেকগুলো কারণে বলা, এই কারণে বলা এটা ওই মেয়েটিকে, ওই মেয়েটা আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি বললাম যে তুই খুব দুঃখ পাচ্ছ আমি জানি, কিন্তু আমি জানি তুমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলে এবং পড়াচ্ছ ইংরেজি, তুমি বুঝতে পারো যে আমি কেন এই কথাগুলো বলছি। আমার কাছে খুব ভালো লাগছে এই কথাগুলো বলতে পেরে। আজকে শম্পা এখানে আছেন,
আমি হ্যালিফ্যাক্স থেকে আসছি, এবং হ্যালিফ্যাক্সে প্রথম আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে আরাম পেয়েছি, প্রচন্ড আনন্দ পেয়েছি। সেখানে ফার্সি ভাষায় গল্প হয়েছে, তুর্কি ভাষায় গল্প হয়েছে, কুর্দিস্তানি গান হয়েছে, ফ্রেঞ্চ গল্প হচ্ছে, কি হাত নেড়ে নেড়ে গল্প, তারপর বক্তৃতা হচ্ছে, সেখানে বিভিন্ন ভাষাভাষী মানুষরা এসেছে, এবং বাঙালি ছিল কত, সবটাই তো প্রায় বাইরের লোক। এবং এই যে মেইন স্ট্রিম, আমি এটা সবসময় বলি, এখানে ডলি বেগমের, আমি বাসায় কোনো নির্বাচনে আমি কোনোদিন কাউকে বলিনি অমুকে ভোট দাও। ইলেকশনের পরে খেতে খেতে আমরা গল্প করতাম কে কাকে ভোট দিয়েছে। এখানে ডলি বেগমের জন্য আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। কেন? যে মেইন স্ট্রিমের পলিটিক্সে যদি না যাই, কিচ্ছু হবে না আমাদেরকে দিয়ে, কিচ্ছু হবে না। আমাদেরকে পলিটিক্সের দিকে, এবং পলিটিক্সটা হচ্ছে একমাত্র ব্যাপার যেটা মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত যেটা ভূমিকা পালন করে। এবং রাজনীতিতে যদি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখছি, সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখছি, সাংস্কৃতিক দিক থেকে কিছু না কিছু ভূমিকা হয়তো রাখছি আমরা, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমি রাজনীতি করি না। কি মানে আমি আর কঠোর ভাষাটা আসছিল, শব্দটা চেক দিলাম আমি কোনো মতে, কিচ্ছু হবে না। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাতে পারেন, কিচ্ছু যায় আসে না তাতে। সোসাইটি, কমিউনিটির কারো কোনো উপকারে আসবে না। রাজনীতি সচেতন হতে হবে, আপনার মতামতটা গুরুত্বপূর্ণ যদি মনে করেন, তাহলে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করতে হবে। আমার খুব ভালো লাগছে যে উনি সিটি কর্পোরেশনে দাঁড়াচ্ছেন নির্বাচনে, আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। সরি, আমি অনেক কথা বলে ফেললাম। চমৎকার। আপনার কথা শোনার জন্য আমরা বসে থাকি। এবার আমরা একটা কবিতাও শুনতে চাই। আমি শুনবো কেন? আপনি তো আবার শুনি, আমরা গোড়া থেকে শুনি আবার। আপনি আরেকটা কবিতা আমাদের সাথে বলেন। কোনটা পড়ি? কত? কারো যদি কোনো অনুরোধ থাকে, এই হচ্ছে সুবর্ণ সুযোগ। আরবে কালকে যে কবিতাটা আমি পড়ছিলাম আশা চৌধুরী ভাইয়ের, সেই কবিতাটা কি মনে আছে নামটা? কালকে আমি ফারুক ভাইকে রাতের বেলা একটা কবিতা পড়ে শোনাচ্ছিলাম আশা চৌধুরী ভাইয়ের, এবং কবিতাটা 7 মাত্রা বৃত্তে লেখা, অসাধারণ কবিতা। আচ্ছা, আমি দেখি কবিতাটা বের করতে পারি কিনা। আমি ফারুক ভাই একটু দেখেন তো যে ঠিক আছে, বার করেন, আমি আরেকটা কবিতা পড়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, এটা কি প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী? আচ্ছা, প্রথম কবি তুমি, প্রথম বিদ্রোহী, বুঝতে পারছি। এটা মাহবুব আলম চৌধুরীর উপরে, যিনি প্রথম 21 ফেব্রুয়ারির উপর কবিতা লিখেছিলেন। সেই বিখ্যাত কবিতাটা, হ্যাঁ, তাকে উদ্দেশ্য করে। এই কবিতার নাম হচ্ছে আলামত। আছে রে আছে, সব আছে, কৃষক আছে, মজুর আছে, হাড় কাঁপানো হুজুর আছে, গুড়মুড়ি আর পাঁপড় আছে, ফর্সা জামা কাপড় আছে, শাসন এবং ভাষণ আছে, মজবুত সিংহাসন আছে, মানুষ অমানুষও আছে, দুর্নীতি আর ঘুষও আছে, ডান্ডা আছে, লাঠি আছে, নাচানোর কলকাঠি আছে, দুঃখ আছে, অভাব আছে, ভিক্ষে করার স্বভাব আছে, জ্ঞানী আছে, গুণী আছে, মরলে চিতা কবর আছে, একটি শুধু খবর নাই, যে গেরুতে লটকে আছি সেই গরুটার খবর নাই, সেই গরুটাই চিরতে চাই। বাহ বাহ, চমৎকার চমৎকার, খুব খুব মজার কবিতা। অনেক ধন্যবাদ। এর পরবর্তী পরিবেশনায় আমি আমার জীবনে মনে হয় 3টা থেকে 4টা কবিতা লিখেছি, তার মধ্যে একটা শেয়ার করতে চাই। ছিলাম, এবং তুমি বিনয় করছিলে যে গান গাইতে পারো না, কিন্তু গান তো খারাপ গাচ্ছিলে না। থ্যাংক ইউ। কবিতার ব্যাপারটা ওরকম না। আর এখানের বড় বড় কবিরা সবাই এত বিনয়ী যে আমি আর বিনয় করারও জায়গা খুঁজে পাচ্ছি না। বিনয় না করে আমি সরাসরি কবিতায় চলে যাই। ঠিক আছে, আমার কবিতাটা এর আগেও পড়েছি। কবিতাটার নাম হচ্ছে ভালোবাসার রামদা। আচ্ছা। আমি আছি তাই আর্তচিৎকারে রক্তক্ষরণ করি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, মাথার ভেতরে ঘোরে ভালোবাসার নচ্ছার পোকা। আমি আছি তাই না চাইতেই পাওয়া ভালোবাসার উজানে দিকভ্রষ্ট কম্পাসহীন নাবিক তুমি, মৎস্যকন্যার জাদু আর জলদস্যুর উৎপাতে বিদীর্ণ আমি তোমাতেই করি সর্বস্ব দান, পায়ে ঠেলে দাও অযাচিত অনুভূতি।
আমি আছি তাই শব্দহীন রাতের গভীরে মনের কথাগুলো এলোমেলো শব্দ হয়ে ইথারের মাঝে উড়ে যায় তোমার কাছে। আমি আছি তাই অপেক্ষার মিনিটগুলো সোনালী ডানার চিল হয়ে দুহাত মেলে পাড়ি দেয় মেঘের দেশে, সময়ের দাম হয় 1 পয়সা। আমি আছি তাই তোমার অক্ষমতা আর ক্লেদ স্থান পায় আমার উপরে চাপিয়ে দেওয়া দোষে, নিজেকে ঈশ্বর ভাবতে পারো আমারই পুজো প্রসাদে। আমি আছি তাই কর্মযজ্ঞ সাধনে হৃদয়ের শূন্যস্থানে অনুভূতিগুলোর আশ্রয় আর ছুঁড়ে ফেলে দেওয়া অপ্রয়োজনে। আর আমি যখন নেই পশ্চিমী গৃহপালিত গাভী, দুধের নজল পরানো ভালোবাসাহীন অন্তঃসত্ত্বা, বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান আর সকল দুধের আধার শেষ হলে কসাইয়ের লকলকে রামদা। বাবা, আরে বাবা, ধন্যবাদ। যেন খড়গ হস্তে। হ্যাঁ, ওয়েল, এরপরে আমরা চলে যাচ্ছি ডক্টর ফারুক আজমের কাছে। তিনি এর আগে আবৃত্তি করেছিলেন আসাদ চৌধুরী স্যারের কবিতা, এবারে তিনি তার নিজের লেখা একটি কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনাবেন। ফারুক আজম। আচ্ছা, এই কবিতাটা অনেকখানি আমাদের রোকন ভাই যেটা পড়েছেন জর্জ ফ্লয়েডের মৃত্যুকে নিয়ে, এই কবিতাটাও তার উপরেই রচিত। 8 মিনিট 46 সেকেন্ড লেগেছিল। 8 মিনিট 46 সেকেন্ড সে পুলিশটা, শ্বেতাঙ্গ পুলিশ জর্জ ফ্লয়েডের গলায় চেপে ধরেছিল এবং 8 মিনিট 46 সেকেন্ডে তার মৃত্যু হয়। এবং ক্যাপিটাল হিলে ন্যান্সি পেলোসি, চার্লস, চাক শুমার, এরা সবাই 8 মিনিট 46 সেকেন্ড হাঁটু গেড়ে নীরবতা পালন করেছিল জর্জ ফ্লয়েডের উপরে। কবিতাটির শিরোনামই হচ্ছে 8 মিনিট 46 সেকেন্ড। মাত্র 8 মিনিট 46 সেকেন্ড, একটি পূর্ণাঙ্গ জীবনের নৃশংস অবসান। মাত্র 8 মিনিট 46 সেকেন্ড, এক নিরস্ত্র জীবনের পৈশাচিক পরিসমাপ্তি। মাত্র 8 মিনিট 46 সেকেন্ড, এক শ্বেতাঙ্গ হাঁটুতে চেপে একটি জীবনের হত্যা। মাত্র 8 মিনিট 46 সেকেন্ড, এক হাত মোড়া কৃষ্ণাঙ্গের আরতি। শ্বাস নিতে পারছি না, I can't breathe, I can't breathe, I can't breathe। রুদ্ধশ্বাসে থমকে আছে গোটা বিশ্ব। ঘড়ির টিকটিক 8 মিনিট 46 সেকেন্ড, শুধু ঘড়ির কাঁটা সরে যাওয়া নয়। 8 মিনিট 46 সেকেন্ড, শুধু সময় নয়, শুধু মিনিট নয়, সেকেন্ড নয়। 8 মিনিট 46 সেকেন্ড, দুনিয়া কাঁপানো প্রচন্ড বিস্ফোরক মুহূর্ত। 8 মিনিট 46 সেকেন্ড, নিস্তেজ বিবেকের গা ঝাড়া দেয়া মুহূর্ত। মিছিল শুধু মিছিল নয়, স্লোগান শুধু স্লোগান নয়, মানুষ শুধু মানুষ নয়। এক একটি বারুদ, এক একটি মলোটেভ ককটেল, এক একটি গ্রেনেড, হাজার বছরের দাসত্বের শৃঙ্খল চূর্ণ করার সমবেত উচ্চারিত শপথ। হাওয়ায় মর্মরিত ঝরা পাতা, জেগে উঠেছে রিক্ত ভগ্ন শাখা। আকাশে ধ্বনিত জাগরণী গান, গলায় হাতে পায়ে ছিন্ন শেকল। মৃত্যুকে বুকে নিয়ে মৃত্যুকে করেছে জয় মাত্র 8 মিনিট 46 সেকেন্ড। মানুষের ঢেউ, নুহের প্লাবন, আদিগন্ত মিছিল মহাদেশ থেকে মহাদেশে। পায়ে পায়ে বাজে ছন্দ উত্তাল তরঙ্গে পুনর্জাগরণে। কালো, সাদা, বাদামি এক সারিতে কাঁধে কাঁধ। বুলেট নয়, কাঁদানে গ্যাস নয়, লাঠি চার্জ নয়, না মিলিটারির হুমকি, না কারফিউ, না রক্তচক্ষু। নেমেছে ঢল ও প্রতিরুদ্ধ জনতার সুনামি। 8 মিনিট 46 সেকেন্ড, একটি যুগ বিবর্তন মুহূর্ত। 8 মিনিট 46 সেকেন্ড, স্থায়ী একটি অমোঘ মুহূর্ত। 8 মিনিট 46 সেকেন্ড, আজ হাঁটু গেড়ে শপথ মুহূর্ত। 8 মিনিট 46 সেকেন্ড, পরিবর্তন, প্রতিবাদ ও প্রতিস্পর্ধী মুহূর্ত।
ধন্যবাদ। বাবা, খুব খুশি হলাম, ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আসল না, ভাই। আমার যেটা অবাক লাগে যে এতদিনও এত সুন্দর উচ্চারণ কি করে বজায় রাখেন আপনারা বিদেশে। আপনারা তো একেবারে ভাষার স্রোতের মধ্যে থাকেন, ইংরেজি ভাষার স্রোতের মধ্যে। সেখান থেকে বাংলা এরকম উচ্চারণগুলো ঠিক রাখা ভীষণ কঠিন কাজ, অসাধারণ কঠিন কাজ। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ফারুক আজম। সবাই তো আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে সবাই খুব পছন্দ করেছে আপনার কবিতাটা। ইনফ্যাক্ট যারা আজকে কবিতা পরিবেশন করেছেন সবার কবিতাই খুব পছন্দের হয়েছে সবার কাছে। আমরা এখন জিজ্ঞাসা করছি যে, আমি জানি যে মোহাম্মদ রকনুজ্জামান আমাকে আগে বলেছিলেন যে কবির কাছে, কবি আসাদ চৌধুরীর কাছে তার একটি প্রশ্ন আছে। আপনি কি রেডি প্রশ্নটি করার জন্য? বেশ কয়েকটি প্রশ্ন আছে। আমরা একজন একজন করে যাব। সোজা প্রশ্ন করতে হবে আমাকে। সুজয়, আসলে যাব আসলে এটা আমার একটা আর কি কৌতূহল, একটু কনফিউশন এগুলা মিট করার জন্য অনেকদিন যাবতীয় ভাবছি কাকে একটা সুইটেবল মানুষ কিংবা সুযোগ পাইনি বলে কোশ্চেনটা করা হয়নি। অনেক সেন্সিটিভ একটা বিষয় আর কি। যখন আমি ওই মেন্টাল হেলথ আমি একজন মেন্টাল হেলথ অ্যাম্বাসেডর, সাউথ এশিয়ানের পিপলদের উপর আমি একটা ওয়ার্কশপ করেছি। সো ওখানে ওই ট্রেনিং এর সময় বেশ কিছু যে মানসিক যে সমস্যাগুলো হয়, ডিস্টারবেন্স, সেগুলোর উপর কাজ করা হয়েছে। কোন জায়গায় সমস্যা হয়, কিভাবে পুল আউট করতে হয়। ওখানে বলেছিল যে একটা সময় যে ইমাজিনেশনটা থেকে মানুষের মানসিক যে সমস্যাটা, এটাও একটা কানেকশন আছে ইমাজিনেশন থেকে। যে একটা ছোট জিনিস, এটাকে ইমাজিন করে আমরা অনেক কিছু ভেবে নিচ্ছি, তারপরে প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছি, কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি, নিজেকে ফ্রাস্ট্রেটেড করে ফেলছি, বসে যাচ্ছি। অন্যদিকে এই কবিতাটা হচ্ছে একটা ইমাজিনেশনের বিষয়। এই ইমাজিনেশন থেকে কত ক্রিয়েশন আসে, কত মানুষকে ইন্সপাইরেশন আসে, প্রতিবাদ আসতেছে। এই দুইটা জিনিসের কোন জায়গাটায় আসলে পার্থক্য বা মিল আছে, এই জিনিসটার ব্যাপারে আমি কবি আসাদ চৌধুরী কিংবা ফারুক আজম ভাই দুইজনে যদি এই ব্যাপারে একটু কথা বলতেন। আমরা সবাই চেষ্টা করে দেখতে পারি। একটা সত্য কথা কি, কবিতা না শুধু যে ছবি আঁকে, যে গান গায়, যে নাটক করে, যে পাথরে মূর্তি গড়ে, একটা চেহারা এনে দেয়, হ্যাঁ, এবং সবগুলি তো তার মানে কি বলবো, ও এটা এক্সিস্ট করে না, এটা নাই, কিন্তু তিনি তৈরি করছেন। তিনি তৈরি করে দিচ্ছেন এটা। এবং এই সৃষ্টির পিছনে কাজ করছে যেটা, সেটা হচ্ছে একটা বড় ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে স্বপ্ন, ইমাজিনেশন, যেটা আপনি বলছিলেন। মানুষ একসময় ভেবেছে মানুষ চিলের মতো আকাশে উঠবে, মানুষ চিলের চেয়ে লক্ষ গুণ স্পিডে এখন যেতে পারে। মানুষ একসময় ভেবেছে মাছের মতো একসময় পানিতে সে সাঁতার দেবে। আগে ডুবে ডুবে মরেছে প্রথম, পরে সাঁতার শিখলো, এখন সে মাছ কেন, পানি থেকে যদি মানুষ যায়, তার আশেপাশে যাওয়ার ক্ষমতা কোনো প্রাণীর, জলজ প্রাণীর নেই। তো মানুষের এই স্বপ্নটা, কার্ল স্যান্ডবার্গের একটা বিখ্যাত কবিতা আছে, লাইন আছে তার, নাথিং হ্যাপেন্স আনলেস ফার্স্ট এ ড্রিম। এই স্বপ্ন থাকতে হবে। এই স্বপ্ন মানুষকে রাত থেকে, এটা বলে না যে রাত অন্ধকার, তখন বলে যে আলো নিভে গেছে, যে আলো নিভে গেছে ঠিকই, কিন্তু তখন দেখতে দেখতে দেখা যাবে যে পূব দিকে সূর্য উঠে গেছে। এই যে, হ্যাঁ, রাত দীর্ঘ হতে পারে, কিন্তু একদিন সূর্য উঠবেই, রাত চিরস্থায়ী না। মানুষের এই যে মুহূর্তগুলো আমরা কাটাচ্ছি, করোনার মুহূর্তগুলো কাটাচ্ছি, 80% ইয়াং ম্যান ভয় পাচ্ছে তার জন্য, তার কি করবে, হোয়াট ইজ দিস ফিউচার, কি তার ভবিষ্যতে কি অপেক্ষা করছে তার। এবং যারা সাইকিয়াট্রিস্ট, যারা মনোবিজ্ঞানী, মনোবীক্ষণ করেন, যারা বিশ্লেষণ করেন, যারা পরামর্শ দেন, তাদের পরামর্শ হচ্ছে বর্তমানকে নিয়ে চিন্তা করুন, বর্তমানকে নিয়ে চিন্তাই করবো, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দরকারই নেই। আজকের দিনটা তুমি কাটাও কোনোভাবে, যেভাবে পারো কাটাও, এটা খুব জরুরি ব্যাপার। হ্যাঁ, আর একটা, এটা আমি জানি না এটা কিভাবে, এটা আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যিনি ধৈর্য ধরেন
আল্লাহ তার সঙ্গে আছে। আমার একটা কবিতায় আমি লিখেছিলাম, আমি কেন ভয় করব? আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তাহলে ভয় করার কি আছে? নাথিং। 1971 সনে আমার এইখানে রাইফেল ধরেছে একটা, এই গত 17-18 বছরের একটা বালুচ রেজিমেন্টের ছেলে। আমি খালুর তিনি মোহামেন সাহেব, তিনি এমপি ছিলেন তখন 70 ইলেকশনে এমপি। তার বাসায় ছিলাম, পাহারা দিচ্ছিলাম, সেখানে এখানে ধরেছে আমার। এবং ভাগ্যের সিনেমা দেখতাম, ধমক দিয়েছে, ক্যা বেত্তামিজি হয়, সে থতমত হয়ে গেছে। আমাকে কুমিল্লা ক্যান্টনমেন্টে লাইনে দাঁড় করিয়েছে, প্রত্যেকটা লাইনকে দাঁড়, আবুল জাফর চৌধুরীকে তার বাচ্চাগুলিকে লাইনে দাঁড় করিয়েছে, শুধু বাচ্চা একদম ছোট বাচ্চাটাকে রাখে। আর সেখানে আমাকে বলে যে তুমি ভাগোরা হয়। আমি ভাগোরা হবো কেন রে? ভাগোরা হবো কেন? বাংলাদেশ তো আমার দেশ, সেটা আমার দেশ, আমি ভাগোরা হবো কেন? তুই কোথায় যাচ্ছ? আমি কুমিল্লা যাচ্ছি। তুমি কি করো? আমি মাস্টারি করি। হ্যাঁ, তোমার ছাত্ররা মুক্তি। আমি কি তোমরা বাধ্য করছো? তো তুমি আমাকে এসে জিজ্ঞেস করছো, অমুকরে জিজ্ঞেস করছো, অমুকরে জিজ্ঞেস করছো, এত ভয় পাচ্ছ কেন? আমাদের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার ভয় পা? ভয় পেলে তো হবেই, উল্টোটা হবেই। ছেড়ে দিল, কিন্তু একটা লোক ছিল, তার হাতে একটা রাইফেল ছিল, সে উল্টো দিয়ে আমার এখানে ধাক্কা দিল। আমি যখন বাসে উঠবো এখানে ধাক্কা দিয়েছে। এখানে আমার এখনো এই পূর্ণিমাতে, অমাবস্যাতে মাঝে মাঝে ব্যথা লাগে এই জায়গাটায়। বয়স যত বাড়ছে এই পাগলামিটা, ব্যথার পরিমাণটাও বাড়ছে। যাকে 71 সনকে আবার নতুন করে মনে করার সুযোগ আছে। তো আমি যেটা বলতে চাই আপনাকে, পরিষ্কার কথা বলতে চাই, মানুষের সামনে বিপদ থাকবেই, এবং মানুষ প্রতিটি বিপদকে অতিক্রম করে আর একটা ভালো কাজে যাচ্ছে। মানুষ সবসময় ভয় পায় যে খারাপের শত্রু খারাপ। আমি কনফিডেন্টলি বলি, খারাপের শত্রু খারাপ, ভালো শত্রু কখনো খারাপ না। ভালো শত্রু হচ্ছে আরো ভালো। আরো ভালোটা আসার সঙ্গে সঙ্গে দেখবেন আগের ভালোটা অদৃশ্য হয়ে যায়, থাকে না। এই বিশ্বাসটা মানুষের মধ্যে ফিরে আনতে হবে, যেটা হারিয়ে গেছে। গণতন্ত্রের নামে অনেক পাগল ছাগল ক্ষমতায় বসে আছে বিভিন্ন দেশে, কিছু করার নাই। ইহার নাম গণতন্ত্র, সহ্য করতে হবে, কিছু করার নাই তো। এইভাবে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। না, ঠিক হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের মতো এতগুলি রোহিঙ্গা চলে আসবে দিনের পর দিন, কষ্ট হচ্ছে না আমাদের? আমরা নিজেরাই খুব, হ্যাঁ, এটা সত্য কথা যে বাংলাদেশ এতদিনে একটু সুখের মুখ দেখছিল, এটি সত্য কথা। বাংলাদেশে না খেয়ে আমি দেখিনি। এবং আমি একটা কথা বলতে আমার কাছে খুব খারাপ লাগছে, আমি বলি ফেলি, সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন, এই প্রশ্নটা করেন যে আমরা আগে ভালো ছিলাম না এখন ভালো ছিলাম। আমি যে আগে মানুষ হিসেবে আমরা ভালো ছিলাম, কিন্তু এখন আমরা অনেক বেটার আছি, এতে কোনো এবং আমি যদি বলি ভবিষ্যৎ আমাদের জন্য আরো ভালো অপেক্ষা করছে। এটি যদি আমার বিশ্বাস না হল তাহলে আমি কাজ করব কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞেস করছেন সাহাবা, হুজুর আর কতক্ষণ পর কিয়ামত, আমি কি করব? উনি বললেন গাছ লাগাও। ভাবা যায়? বললেন না যে দুরূদ শরীফ পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো, ওইটা আবার পড়ো। উনি বললেন যে গাছ লাগাও। তখন জানি যে কিয়ামতটা নাও হতে পারে, কিন্তু গাছটা লাগালে কাজে লাগবে মানুষের। অসাধারণ। এটুকু বুঝতে হবে তো, এটুকু বুঝতে হবে। অনেক ধন্যবাদ কবি। রোকন ভাইয়ের এই যে মানসিক স্বাস্থ্য বিষয়ে যে প্রশ্নটা, আমি জানি ডক্টর ফারুক আজমের কাছে এরকম প্রশ্ন প্রচুর আসে। আপনার প্রফেশন, হ্যাঁ, উনি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ, এবং এই প্রশ্নের আলোকে কি আপনার কিছু চিন্তা থাকলে একটু অল্প সময়ের মধ্যে যদি বলেন একটু। না, আমি বলবো যে আসাদ ভাই যেটা বললেন যে বর্তমান নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে করো না, এটাই তো। কারণ আশাটা হচ্ছে সমস্ত বিষণ্ণতার একটা প্রতিষেধক। কারণ মানুষ সেই সময় আত্মহত্যা করে বা বিষণ্ণতায় ডুবে যায় যখন সে আশা হারায়।
সেই জন্য আসাদ ভাইয়ের এই কথাটা আমি আশাটা না থাকলে সমর্থন করছি। অবশ্যই। ও থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি মোহাম্মদ রোকনুজ্জামান তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। আমাদের অনিরুদ্ধ আলম ভাইয়া, ওনার প্রশ্ন আছেন, উনি লিখেছেন প্রশ্ন, আমি চাই যে উনি ওনার প্রশ্নটি করুন। যেহেতু আসাদ ভাইকে পেয়ে গেছি সামনাসামনি, আর ছাড়াছাড়ি নাই, তো আমার আসলে তো আমি তো কবিতা ছাড়া আসলে কোনো কিছু চিন্তা করতে পারি না, তো জানি না কিভাবে মানে কবিতা কেমন লিখি তা জানি না, তবে কবিতাকে খুব পছন্দ করি। তো স্বাভাবিকভাবেই আমার প্রশ্ন ওই কবিতা কেন্দ্রিকই হবে। তো আমার প্রশ্ন হলো আসাদ ভাইয়ের কাছে, একটা কবিতা কখন আদর্শ কবিতা হয়ে ওঠে, এটা আমার আসলে খুব জানার খুব আগ্রহ। এটা নির্ভর করে, আপনি যদি কি বলবো বিলিভার হন, আমি আমেরিকান এখনকার আমেরিকান ক্যানাডিয়ান স্টাইলে বলি আর কি, বিলিভার হলে পর দেখা যাবে যে আপনার বিলিভের সঙ্গে মেলামেশা আছে, সমর্থন আছে, এরকম কথা আপনার প্রিয় হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর যদি একটা লেখা হয়, 80% ভালো লাগবে, এটা মিথ্যা কথা না, ভালো লাগবে। আমি একবার, আমাকে মে দিবসের উপর কবিতা লেখার কথা ছিল, আমি লিখলাম। গণকণ্ঠ তখন সবে মাত্র বেরোচ্ছে, জাসদের পত্রিকা, আমি তাতে লিখছি নিয়মিত। আমি লিখছি এই জন্য যে সরকারের বিরুদ্ধে একটা পত্রিকা বেরোচ্ছে, অতএব আমাকে সমর্থন করতে হবে, বিরোধী দল না থাকলে তো টেকে না কিছু। হ্যাঁ, কাজেই আমি ওটাতে লিখলাম মে দিবস সম্পর্কে। আমি আখতারুজ্জামান ইলিয়াসকে বললাম, আমি যদি ঈদের উপর লিখতাম আমি পাঠক বেশি পেতাম, এবং আমার মনে হয় আমি কথাটা সত্য বলেছি। এখন যে কবিতার কোনটা ভালো, আমি সত্যি আমি এখন যোগ বিয়োগ করে পারবো না, ছন্দের ভুল হলো কিনা, মিল্ট গুলো ঠিক মতো হলো কিনা, যে প্রতিমা নির্মাণ করতে চেয়েছিলেন সেখানে কোনো ত্রুটি আছে কিনা, এগুলোই না। যেই কবিতাটা পড়তে পড়তে আমার বুক ভরে যায়, মন ভরে যায়, মন খুশিতে উচ্ছল হয়ে ওঠে, আমি সেটাকে বলি এটি ভালো কবিতা। পরিষ্কার কথা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখন ওখানে আপনি যোগ বিয়োগ করতে পারবেন, একেবারে যোগ বিয়োগ করে বল এই যে এইটা এইটা এইটা, এগুলি বলা যায়, এগুলো আমি শেয়ার করতে রাজি না। এগুলো তো অঙ্কের ব্যাপার, কবিতা সবসময় অঙ্ক না, একেবারে ছন্দ কবিতা না, কবিতা কবিতাই, ছন্দ দিয়ে লেখে। আপনি চা পারি যখন টেস্টটা পায়, আপনি খালি গ্লাস লাগবে না, আপনি আজলার বড়ে খেতে পারবেন, তাই না? কিন্তু চা আপনি পারবেন না, কারণ আপনার তালু পুড়ে যাবে। হ্যাঁ, আমি বলতেছি যে কবিতাটা ধরে রাখে কে? ছন্দ ধরে রাখে, কিন্তু ছন্দটা কবিতা না। এটাই ভুল করে, এবং এখানে ভুল হয়। এবং অনেক সময় হয় কি, আমি একটা বেনারসি শাড়ি পরে কেউ যদি এখন মাস্ক করতে বসে, এটা খুব ভাল লাগার কথা লাগবে না আমার কাছে। কেন? যে বেনারসি শাড়ি পরে আমি চাইছি যে একটু মুখে একটু সাজুগুজু করুক, ঠোঁটে অন্তত একটু লিপস্টিকটা লাগাক, তাই না? মাছের ঠোঁট কাটার চাইতে নিজের ঠোঁটে একটু লিপস্টিক লাগানো থাকে, বেটার মনে হচ্ছিল আমার। এখন এগুলো আমার মনে, এখন এই যে যেটা পড়ে আমার ভালো লাগবে সেটা ভালো। অনেক কিছু আছে, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির, অনেক গভীর গভীর ব্যাপার আছে, আমি কিচ্ছু জানি না। আমি নিঃসন্দেহে আমি মূর্খ, কোনো সন্দেহ করছি না আমি এটা, কিন্তু আমার সঙ্গে সম্পর্কিত না। আমাকে কেউ যদি বলে যে এই ডাক্তারি বই 5,000 টাকা দাম, তুমি আমাকে 10 টাকা দাও, 3 টাকা দিয়ে আমি বই কিনবো না। কিনবো কেন? আমি তো বুঝবো না কিছু। বোঝাতে চেয়েছি পৃথিবীর অনেক কিছু আমার অবদ্ধ রয়ে গেছে। একজন কবি, তিনি যেখানে যাচ্ছেন সেখান থেকে তিনি সংগ্রহ করে দিচ্ছেন, আমি সেটা পড়ছি। এটা ফ্রেঞ্চ ভাষায় হতে পারে, জার্মান ভাষায় হতে পারে, এটা স্প্যানিশ ভাষায় হতে পারে, বাংলা ভাষায়, চাকমা ভাষায় হতে পারে, উর্দুতে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে, আমি আমার করে নিই এবং অনুবাদ করি। কখন? এটি পরিষ্কার করে নেওয়া ভালো। স্মাগল হয় সেই জিনিসটি যার উৎপাদন খরচ বেশি পড়ে, যেটা আমদানি করতে হয়। আমদানি করা যাচ্ছে না, তখন কি হবে? স্মাগলিং হবে।
যেইটি চিন্তাটা ভাবনাটা বাংলা কবিতায় নেই, আমি সেটা ইংরেজি থেকে অনুবাদ করবোই। ঠেকাতে পারবেন না। এটা তো আর পাসপোর্ট লাগছে না যে ভিসা ভিসা কই, ইমিগ্রেশন অফিসার ধমক দেবে না এতদিন পরে আসলো কেন, হ্যাঁ তাই না? এখন কিছু করার নাই। ওই কবি বাংলায় লেখলো নাকি ইংরেজি লিখলো, কিচ্ছু যায় আসে না। নিকোলাস গেন একটা অসম্ভব সুন্দর একটা লাইন বলছে, আমি এটা শুধু বলি, এটা কিছুক্ষণ অন্তত রঘুনন্দনের কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, অনুবাদটা হচ্ছে শঙ্খ ঘোষের, সাবধান মানুষ স্বপ্ন দেখছে। যথেষ্ট যথেষ্ট। থ্যাংক ইউ। হিলাল হাফিজ একটা লাইন আছে, নিউট্রন বোমা বোঝো, মানুষ বোঝো না। বাহ, অসাধারণ কবিতা। কবিতা এভাবেই হবে তো, এভাবে আসলে এভাবে হয়। এই কবিতা এভাবেই হয়। এবং এই যে আমরা যে গল্প করছি এর মধ্যে যে টুকরো টুকরো কবিতার লাইন যে বেরিয়ে যায়নি, কে বলতে পারে এটা? তাই তো। হ্যাঁ, না, কবিতা আবহ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আমি উপস্থাপকের অনুমতি নিয়ে একটা কথা যোগ করতে চাই। অবশ্যই। আমি এইমাত্র দেখলাম আজকের এই যারা অংশগ্রহণ করেছেন, আমাদের সাথে আছেন যারা, তাদেরকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমরাও খুব পুলকিত যে আছেন আমাদের সঙ্গে অনেকেই। তাই আমি এইমাত্র দেখলাম আমার ছোট ভাইয়ের ছেলে, ও ক্যালিফোর্নিয়ায় থাকে, হলিউডে। তো ও গ্রেড 3-তে পড়ে। ও অসম্ভব সুন্দর, ও ইদানিং ও অলরেডি 40 পৃষ্ঠার একটা উপন্যাস লিখে ফেলেছে। তাও আবার অতি প্রাকৃত, সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার সব মিলে। তো কিছুদিন আগে ও একটা গল্প লিখেছে, সায়েন্স ফিকশন, আমাকে পড়াচ্ছিল, এখনো শেষ করেনি। 6 পৃষ্ঠার লিখেছে। তো সবই ইংরেজিতে, যেহেতু এখানে ইংরেজি ভাষা মানে ইংরেজি মাধ্যম। তো ও গতকাল এখানকার যে পরবাসী ব্লগ, তো ওখানে ওর লেখা 10টা লিমেরিক প্রকাশিত হয়েছে। কিন্তু ও কিন্তু গ্রেড 3-তে পড়ে, অসাধারণ লিখেছে। এই মাত্র আমি দেখলাম ও আমাদের এই লাইভ অনুষ্ঠানটা দেখছে এবং দেখে মন্তব্য করেছে নাইস। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন, নাইস সেড বাই অনন্ত। তো ও গ্রেড 3-তে পড়ে, তো ওকে অভিনন্দন, এবং ও দেখছে, আমার খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ আমাদের সাথে এই সুন্দর কথাটা শেয়ার করার জন্য। আমাদের পরবর্তী জেনারেশন সামনে চলে যাচ্ছে। আমাদের এত মজার আড্ডা ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু তবুও সময়ের একটা সীমাবদ্ধতা আছে। আমি শুধু ফারজানা নাজ সম্পর্কে কাছে একটুখানি যাব, যে অনুষ্ঠানের ওভারঅল একটা যদি একটা আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি মনে করেন যদি একটু বলেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ মম, ধন্যবাদ উপস্থিত সবাইকে। আমার রবীন্দ্রনাথের সেই কথাটাই মনে হচ্ছে কবিগুরুর, যে যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, যেতে চলে যেতে হয়। সেই আবহে বলছি যে আজকের অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত সুন্দর, তাৎপর্যময়। এবং আমার কাছে মনে হয় আমরা যদি দেশে প্রবাসে সবাই যেখানে আছি, সবাই যদি বাংলা ভাষার চর্চাটা একটু ধরে রাখি, সেটা খুব প্রয়োজনীয়। সবাই যেন ধরে রাখার সদিচ্ছাটুকু ধরে রাখে। আমি ব্যক্তিগত উদ্যোগে, এখানে আমি আগেও বলেছি, স্যারকে আজকে বলছি, আমার বাসায় বাংলা স্কুল শুরু করেছিলাম। নানা কারণ, নানা বাস্তবতাতে সেটা হয়নি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি প্রবাসের যারা আছেন, কানাডার সামাজিক অবস্থায় আমি দেখি, ওদের থেকে খুব ইন্সপায়ার্ড হই, যেহেতু রাজনীতির সাথে কিছুটা জড়িত, ওরা ওদের সংস্কৃতিকে কিভাবে আগলে রেখেছে, আমরা কেন পারবো না? তাই আমি মনে করি এই যে আপনাদের উদ্যোগ, আপনাদের এই আয়োজনের পরম্পরাটা আমাদের বাংলা ভাষা, বাংলার কৃষ্টিকে ধরে রাখবে। এবং আসাদ স্যারের সামনে আজকে সরাসরি কথা বলতে পারার যে সৌভাগ্যটা করে দিয়েছেন আমার গুরু, নির্দেশক অনিরুদ্ধ আলম ভাই এবং শ্রদ্ধেয় অগ্রজ, এবং আরো সম্মানিত কবি যারা আছেন, মম কাজী, ফারুক আজম ভাই, রকম ভাই, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমি সবসময় মনে করি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা যেন প্রতিজ্ঞা করি, আমরা আমাদের কৃষ্টির চর্চা সামান্য হলেও, তাহলেই টিকে থাকবে আমার বাংলা ভাষা, কৃষ্টির আলোটা। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ ফারজানা নাজ। শম্পা, আমি ডক্টর ফারুক আজমের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই, যে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার দৃষ্টিকোণ থেকে বলুন, যেহেতু আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমি আসাদ ভাইকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, শিওর। প্রশ্ন হচ্ছে যে আসাদ ভাই, আপনি কবিতা কোন সময় লেখেন? কারণ যেমন বালজাক, উনি মধ্যরাত থেকে লিখতেন, উনি নাকি সাদা একটা পোশাক পরে
সারা রাত ধরে মধ্যরাত থেকে লিখতেন। আসাদ ভাই, আপনার কি ওরকম কোনো সময় আছে যে সময় আপনি লেখেন? আমার কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। তবে আমি অনেক রাত জেগে লিখেছি, সেটাও হয়েছে। আচ্ছা, রাত শেষ হয়ে গেছে, খুব সাবধানে বালিশের নিচে রাখলাম, কি অসাধারণ কবিতা লিখলাম, সকালবেলা পড়লাম, সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিলাম। এরকমও হয়েছে, এরকমও হয়েছে। আমার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে আমি পড়তে ভালোবাসি। আমি যেটা করছি সেটা হচ্ছে, এখন আমি গত 1 বছর 1.5 বছর ধরে বাঙালি মুসলমান সম্পর্কে একটু পড়াশোনা করছি। ইতিহাসের আলোকে, ব্রিটিশ শাসনের প্রেক্ষিতে কলোনিয়াল পাওয়ার কি রোলটা প্লে করলো। তারপর আমি অনেক বড় বড় পণ্ডিতের বক্তৃতা দিয়ে চিরা ভেজে না, আমাদের অভিজ্ঞতার মধ্যে মেলে কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমাদের রবীন্দ্রনাথ যখন লালন শাহর কাছে যায় বা হাসুনাদের কাছে যান, তখন রবীন্দ্রনাথ এই এডওয়ার্ড সাইড পড়ে যান নাই, অন্তরের তাগিদে গেছেন। নজরুল ইসলাম যখন লেটর ধরে গানকে শিখতে গেছেন, তখন এডওয়ার্ড সাইডের পরামর্শ, ওই নিউ রোমান্টিসিজম, নিউ ক্লাসিজম, এই জাতীয় জিনিসপত্র পড়াশোনা করে যান নাই। আমাদের বাঙালি কবি যখন লেখেন মধ্যযুগে, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের দুধ, কলেজ ইউনিভার্সিটিতে পড়েনি, এটা জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এই যে দুধের সঙ্গে পুতের মিল, আমি অবশ্য এখন জেন্ডার ইস্যুতে চেঁচামেচি করতাম, একই মায়ের জি কেন না, দুধের সঙ্গে তো পুত মিলবে, জি তো মিলবে না, না মিলবে কি হবে, দিলাম তো, ওরকম করা যায়। এই যে আমাদের যে প্রবাহ, বাঙালির যে প্রবাহ, 1000 বছরের প্রবাহ, এটা আমরা ওই 47 পর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ সৃষ্টি করতে পেরেছিলাম। বঙ্গবন্ধুর মতো মানুষ এসেছিলেন, তার আগে মৌলানা ভাসানী, শেরে বাংলা, সরোয়ার্দীর মতো নেতা এসেছিলেন, আমাদের চিত্তরঞ্জন দাস, সুভাষ বসুর মতো লোক এসেছিলেন, এবং আমরা একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছিলাম। 75-এর পর রাখতে পারিনি, উল্টো পথে গেছে, একেবারে উল্টো পথে গেছে। 75 থেকে 90 হিসেব করে দেখেন বাংলাদেশে কি উপকারটা হয়েছে, কি কাজটা হয়েছে। মনুষ্যত্বের অবমাননা ছাড়া, মানবতার অবমাননা ছাড়া। আজকে আমরা যত কিছু বলি না কেন, অনেক কিছু নালিশ করা যায় সরকারের বিরুদ্ধে, অনেক একটা দুটা না, অনেক সময় লাগবে শেষ করতে, কিন্তু তারপরও তো কারণ দাঁড়িয়ে আছি, তো এই মাটিটার উপর দাঁড়িয়ে আছি, কাউকে হাত লাগাতে দেবো না। এই যে কনফিডেন্সটা ফিরে এসছে, এটা অনেক বড় ব্যাপার। আজকে আমার কাছে খুব ভালো লাগছে এটা, আমার কাছে কি যে ভালো লাগলো যে হ্যালিফ্যাক্সের সেখানে তিনি মেইন স্ট্রিম পলিটিক্সে যাচ্ছেন, খুব খুশি হয়েছি আমি। এখানে যারা আছেন, বাঙালি যারা আছেন, প্রত্যেক বাবা মা অনেক কথাবার্তা বলেন ছেলে মেয়েদের কাছে। আমি এক অল্প কথা শেষ করে দিই, অনেক লম্বা লম্বা কথা বলেন, আমরা এটা। ছোট্ট বাচ্চাটা যখন বলে তাহলে চলে আসছো কেন বিদেশে, জবাব দিতে পারবেন না। কেরিয়ারের জন্য, নিরাপত্তার জন্য, আমার কেরিয়ার বাধাগ্রস্ত হচ্ছে তারা, আমাকে চাপিয়ে রাখছে তারা, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে গেলে ভালো করব। বাংলাদেশের অনেক ক্ষতি হয়েছে, 3000 কোটি 4000 কোটি টাকা মেরে চলে আসছে, কিন্তু সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলাদেশের ব্রিলিয়ান্ট ছেলেগুলি মেয়েগুলি বাংলাদেশ থেকে চলে আসছে, সবচেয়ে ক্ষতি হয়েছে আমি মনে করি এটা। এবং এটা কাভার করাটা অত সোজা না, বাইরে খুব কঠিন। আর মোমো, আমি জাস্ট এক কথা বলি যে এই অনুষ্ঠানগুলোতে মননের পরিচর্যা হচ্ছে এবং আমরা ঋদ্ধ হচ্ছে এই অনুষ্ঠানে সবার কথা শুনে, কবিতা শুনে। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এবং আমরা যেহেতু সবাইকে খুব ক্রিয়েটিভিটিটাকে, সৃষ্টিশীলতাটাকে অনুপ্রেরণা দিচ্ছে এবং আমরা নিজেরা অনুপ্রেরণা পাচ্ছি, আমার মনে হয় যে এটা ভালো উদ্যোগ। আমি এমআরসিপি কর্পোরেশনের মোহাম্মদ রুকনুজ্জামান ভাইকে একটু ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদের এই সংগঠনটাকে তৈরি করে দেওয়ার জন্য অনেক কিছু করেছেন। ওনার অফিসের স্পেস ছেড়ে দিয়েছেন, তারপরে আমাদেরকে কর্পোরেশন করে দিয়েছেন, এবং এটার জন্য কৃতজ্ঞতা। অনিরুদ্ধ আলম, উনিও অনেক কাজ করছেন, সম্পাপ অলওয়েজ, ফারুক আজম সাহেব আমাদের সাথে আছেন, এবং আজকে আসাদ স্যার, আপনার অনুপ্রেরণামূলক কথাগুলো শুনে এটা আমাকে সাহায্য করবে এবং আমি বিশ্বাস করি আমার মতো আরো অনেকেই সামনে এগিয়ে যাওয়ার জন্য।
সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আমি 2 মিনিট সময় কি নিতে পারি? অবশ্যই অবশ্যই, অ্যাবসলিউটলি। আমি আসলে আজকে অসাধারণ সব কবিতা পাঠ হয়েছে, আমি কবিতাগুলো সম্পর্কে 2-1টা মন্তব্য করতে চাই। অবশ্যই প্রথমে হলো রকুন ভাইয়ের, মোহাম্মদ রকুনুজ্জামান, ওনার যে কবিতাটা উনি পাঠ করেছেন বর্ণ বৈষম্য বা বৈষম্য কেন্দ্রিক আর কি, ধর্ম বৈষম্য আর বর্তমান প্রেক্ষাপট উঠে এসেছে। এই কবিতাটা পাঠ করার জন্য, এটা একটু সময়োপযোগী কবিতা, এই কবিতাটি পাঠ করার জন্য আমি মোহাম্মদ রকুনুজ্জামানকে ধন্যবাদ জানাচ্ছি। এবং উনি এই বলে আশা ব্যক্ত করেছেন বা উনি এই বলে ওনার আকাঙ্ক্ষা আবেদন করেছেন এই সমগ্র মানবজাতির কাছে যে মানবিকতার প্রশিক্ষণ চাই। আসলে আমরা আসলে এই প্রশিক্ষণটা আসলে আমাদের মূলত দরকার। তারপরে ফারুক আজম ভাইয়ের 8 মিনিট 46 সেকেন্ড, এটা একটি অসাধারণ একটি কবিতা। 8 মিনিট 46 সেকেন্ড আমাদের এই করোনার দুর্যোগের সময় 8 মিনিট 46 সেকেন্ড আমাদের জীবনে নেমে এসেছিল, এবং 8 মিনিট 46 সেকেন্ড আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের মূল সমস্যাটা কোথায়। এবং এই সুন্দর একটি যুগোপযোগী এবং সময়োপযোগী কবিতা পাঠ করার জন্য ফারুক আজম ভাইকে ধন্যবাদ। শম্পা ফারজানা শম্পা, উনি কবিতা পড়েছেন, উনি সূর্যোদয়কে আশার কমলের সাথে তুলনা করেছেন, খুব ভালো লেগেছে। হ্যাঁ, উনি প্রাগৈতিহাসিক যাযাবর ঘৃণাকেও কাছে টেনেছেন, আবার দূরেও ঠেলে দিয়েছেন। অর্থাৎ ওনার কবিতার মূল বৈশিষ্ট্য যেটা আমার ভালো লেগেছে সেটা হলো আমরা সবসময় নেগেটিভ আসপেক্ট গুলোকে, নেগেটিভ যে প্রেক্ষাপট গুলোকে দূরে সরিয়ে দিই এবং পজিটিভ গুলোকে আমরা কাছে টেনে নিই। কিন্তু কবিতাও যে মানে নেগেটিভ আসপেক্ট গুলো চমৎকার অনুষঙ্গ হতে পারে এবং এই অনুষঙ্গ গুলো আমাদের জীবনের যে একটা অংশ, সেটা আমি তার কবিতা থেকে আজকে মানে তার কবিতা উঠে এসেছে এবং আমার ভালো লেগেছে। মমর কবিতা পড়লাম, যে শুনলাম ভালোবাসা কি রামদা, মামা একটু শুনতে চান না? ভালোবাসার রামদা। আচ্ছা, এটা একটি অসাধারণ কবিতা, এখানে অনেকগুলো উৎপ্রেক্ষা চিত্রকল্প ব্যবহৃত হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবং এখানে একটা পংক্তি আছে আমার কাছে অসাধারণ লেগেছে, সেটা হলো সময়ের দাম হয় 1 পয়সা। আসলে সময়ের দাম যখন 1 পয়সা হয়ে যায় তখন আসলে কোনো কিছুই আমাদের কাছে, যত বিড়ম্বনায়, যত আমরা মানে হম্বিতম্বি করি না, সবকিছুই অর্থই হয়ে যায়। হ্যাঁ, এখন তখনই আসলে রামদার দরকার দেখি, আমাকে আমার ভালোবাসা, আমাকে প্রাপ্য ভালোবাসা আমাকে দিতে হবে, না হলে তোমারও খবর আছে, এটা আমার প্রাপ্য, এটা আমার অধিকার। যাই হোক, ভালোবাসা আসলে আদায় করে নিতে হয়, এটা নির্মলানন্দ গুণেরও কথা। উনি ঘটনা প্রসঙ্গক্রমে এই কথাটা বলেছিলেন যে আসলে ভালোবাসা আদায় করে নেওয়ার জিনিস, সেটা মামুর কবিতায় আবার উপলব্ধি করার সুযোগ হলো আর কি। মামুকে ধন্যবাদ। আর আসাদ ভাইয়ের তো অনেকগুলো কবিতা শুনলাম। হ্যাঁ, প্রিয় বৃক্ষগুলোকে নিবেদিত করে তার কবিতা, 3-4 মাত্রাবৃত্তের ওনার মেয়ে নুসরাত জাহান চৌধুরী শাওলি, উনি আবৃত্তি করলেন একটা অসাধারণ ছন্দের কবিতা এবং বক্তব্যধর্মী, খুবই চমৎকার, খুবই ভালো লেগেছে। এবং আমি খুবই আপ্লুত যে এরকম একটি চমৎকার ছন্দের কবিতা আজকে মানে আমি শুনতে পারবো, এর জন্য আমি খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আর সবচেয়ে ভাগ্যবান মনে করছি যে আমি যখন প্রথম গত 1 সপ্তাহ যাবৎ আসাদ ভাইয়ের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, এবং শেষ পর্যন্ত আমি চিন্তা করছিলাম যে আসাদ ভাই যদি জয়েন না করে তাহলে খুব কষ্ট পাবো। সেই কষ্ট থেকে আমি রক্ষা পেয়েছি এবং আসাদ ভাই আমাদের সামনে এখন উপস্থিত আছেন, উনি হাসছেন, ওনার কবিতা শুনেছি, ওনার আলোচনা শুনেছি, সবচেয়ে ভালো লেগেছে কবিতাগুলো প্রেক্ষাপটগুলো জানতে পেরেছি। এগুলো হয়তো উনি কখনো নাও, আমি জানি না কোথাও লিখেছেন কিনা, কিন্তু আমাদের এই ভিডিওটি থেকে যাবে ইউটিউবে এবং যুগ যুগ ধরে মানুষ জানতে পারবে যে আসাদ ভাইয়ের এই অসাধারণ কবিতাগুলোর প্রেক্ষাপটগুলো কি। সকলকে অশেষ ধন্যবাদ, এবং যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা ভবিষ্যতে এই ভিডিওটি দেখবেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমরা পরবর্তীতে আরো এই ধরনের আয়োজন আরো হবে এবং আমরা অংশগ্রহণ করবো সেই আশা ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম, এবং সকলকে কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমরা এরকম আড্ডা আরো চালাতে থাকবো, আমরা নতুন নতুন কবিদের নিয়ে আসবো, এবং আমরা পুরাতন মানুষেরাও থাকবো, এবং আমরা সবাই মিলে বাংলা সংস্কৃতি চর্চাটাকে দেশের বাইরে এবং দেশের মধ্যেও উজ্জীবিত রাখবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। খুদা হাফেজ।
ধন্যবাদ। খোদা হাফেজ, বাই।